আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বায়োলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ৯ দৃঢ়তা প্রদান ও চলন। এই অধ্যায়টা নিয়ে কথা বলতে এসেছি এবং এই অধ্যায়টাকে আসলে দৃঢ়তা প্রদান ও চলন থাকলেও বইয়ের মধ্যে আমরা আসলে বেশিরভাগ কঙ্কালতন্ত্র অধ্যায় হিসেবে জানি। আচ্ছা, এই অধ্যায়ে আসলে কি নিয়ে আলোচনা করা হয় ভাইয়া? এই অধ্যায়ে সর্বপ্রথম আমাদের অস্থি নিয়ে কিছু আলোচনা আছে, অস্থির গঠন নিয়ে কথাবার্তা আছে, তরুণাস্থি নিয়ে কথাবার্তা আছে, আর লাস্টে হচ্ছে পেশি নিয়ে কথাবার্তা। অস্থির মধ্যে আমরা আসলে অস্থিসন্ধিকে ইনক্লুড করতে পারি। সো এর পরবর্তীতে লাস্টে কিছু অসুখ-বিসুখ নিয়ে কথাবার্তা আছে। সো আজকে আমরা অধ্যায়টা নিয়ে কথা বলব। অধ্যায়টা নিয়ে থাকছি আমি তাজওয়ার হাসনাত তোহা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। আমার এক্স কলেজ ছিল আমার রোডেম কলেজ। আচ্ছা, এই অধ্যায়টা নিয়ে যখন আমরা পড়তে বসি, আমাদের কাছে এই অধ্যায়টা যথেষ্ট পরিমাণে ডিফিকাল্ট মনে হয়। কারণ অধ্যায়টা আমাদের যে বইটা আছে টেক্সট বুকের মধ্যে যথেষ্ট পরিমাণে অগোছালোভাবেই আছে এবং অধ্যায়টা যখন স্টার্ট হয়েছে সেখানে একটা কঙ্কালতন্ত্র দেয়া আছে এবং কঙ্কালতন্ত্রের মধ্যে অস্থিগুলোর নাম লেখা আছে। এবং জিনিসগুলো দেখতে আমাদের কাছে একটু বিদঘুটে লাগে, কারণ হচ্ছে আমরা ওই অস্থি সম্পর্কে যাবতীয় কিছু জানি না, শুধুমাত্র নাম জেনেই বসে থাকতে হয়। এছাড়া কিছু অস্থিসন্ধি আছে, অস্থিসন্ধি কেন এটা হয়েছে, কেন ওটা হয় নাই, এ সম্পর্কে আমরা জানি না দেখি, অর্থাৎ আমাদের জ্ঞানের ঘাটতির কারণে এই অধ্যায়টা ডিফিকাল্ট লাগে। বাট আমি তোমাকে এটা প্রমিস করতে পারি যে এই অধ্যায়টা যথেষ্ট পরিমাণে ইজি এবং এটা সম্পর্কে তুমি যত জানবা তত বেশি এটা অধ্যায়টা ভালো লাগতে শুরু করবে। তো আমরা আসলে প্রথমে এমসিকিউ সলভ দিয়ে শুরু করব। দেখি আমরা এক এক করে এমসিকিউ সলভ করি। আমাদের মোটামুটি আমাদের যে এসএসসি মডেল কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকের সবগুলো এমসিকিউ এখানে সলভ করে দেওয়া হবে। বাহু সঞ্চালনে, বাহু মানে হচ্ছে আমরা আর্ম বোঝাই। আচ্ছা ঠিক আছে, আমাদের হাত, আমরা যদি একটু হাতকেও বলি, আমরা আসলে এই পুরোটা কিন্তু হাত না, হাত বলতে আসলে এই জিনিসটাকে বোঝায়। এটা হলো আর্ম বা বাহু, আর এটা হচ্ছে ফোর আর্ম বা অগ্রবাহু। ঠিক আছে, বাহু সঞ্চালনে কাজ করে। তাহলে বাহু বলতে আমরা এটা বোঝাচ্ছি বাইসেপস পেশি, ট্রাইসেপস পেশি, ডায়াফ্রাম। দেখো বাইসেপসটা থাকে এখানে, ট্রাইসেপস থাকে এখানে, আর এই যে মাঝখানে ডায়াফ্রাম লিখলো, ডায়াফ্রাম কোথায় থাকে? ডায়াফ্রাম থাকে এখানে, যেটা আমাদের বুক আর পেটকে আলাদা করছে। তাহলে ডায়াফ্রাম হলো বুক আর পেটকে আলাদা করে, মানে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথককারী যে পেশি, সেটার নাম ডায়াফ্রাম। এটাও ঐচ্ছিক পেশি, এটাও ঐচ্ছিক পেশি, এটাও ঐচ্ছিক পেশি। অর্থাৎ আমাদের ইচ্ছাকৃত অনুসারে এগুলোকে আমরা সঞ্চালন করতে পারি, সংকুচন প্রসারণ করতে পারি। সো এখানে যে বাইসেপস পেশি আছে আর ট্রাইসেপস পেশি আছে, এগুলাই তো বাহু সঞ্চালনের কাজ করে। কিভাবে? বাইসেপস পেশিটা আমাদের সংকুচন করলে আমরা হচ্ছে আমাদের হাতকে ফ্লেকশন করতে পারি। এই যে আমরা হাতকে যে সংকুচিত করলাম, এই যে এই কাজটা করলাম, এখানে কে কাজ করছে? বাইসেপস পেশিটা তখন সংকুচিত হয়েছে। আর ট্রাইসেপস পেশি কি কাজ করে? প্রসারণে কাজ করে, এক্সটেনশন। ওকে, তাহলে 1-2 হলো আমাদের আনসার। অস্টিওপোরোসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায়? এটা একটা রোগ নিয়ে কথাবার্তা বলছে এবং এই রোগটা কাদের ক্ষেত্রে হয়? বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা সাধারণত হয় না। বাচ্চাদের ক্ষেত্রে বা কম বয়সী, বাচ্চাদের না আসলে কম বয়সী মানুষদের ক্ষেত্রে যে রোগটা হয়, সেই রোগটার নাম হলো বাতজ্বর। একদম বাচ্চাদের ক্ষেত্রে অস্থি রিলেটেড যে রোগটা হয় সেটার নাম রিকেটস। আর বয়স্কদের ক্ষেত্রে যে রোগটা হয় সেটার নাম অস্টিওপোরোসিস। ওকে, অস্টিওপোরোসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায়? দেখো অস্টিওপোরোসিস মানে কি? আমাদের হাড্ডির কোনো একটা অসুবিধা হয়েছে। কারণ হাড়ের যখন ক্ষয়, হাড়ের ক্ষয় রোধ করার জন্য কি দিতে হবে? হাড় বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়াম দিয়ে গঠিত। সো ক্যালসিয়াম সমৃদ্ধ কোনো খাবার খেলে আমরা এই অস্টিওপোরোসিসটাকে প্রিভেন্ট করতে পারবো, অস্টিওপোরোসিসটাকে প্রতিরোধ করতে পারবো। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এখানে আছে দুধ, দুধ হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। কন্ড্রিনের ভিতরে অবস্থিত গহ্বরগুলোর নাম কি? অপশন দেখি একটু। পেরিকন্ড্রিয়াম, পেরি মানে চারপাশে, কন্ড্রিয়াম মানে তরুণাস্থি। তাহলে তরুণাস্থির চারপাশে যেটা থাকে সেটা কি? তরুণাস্থির আবরণ। তাহলে পেরিকন্ড্রিয়াম হলো আবরণ। এরপর আসি আমরা কন্ড্রোসাইট, আরেকটা আছে কন্ড্রোব্লাস্ট। দুইটাই আমাদের তরুণাস্থি কোষ, কিন্তু যেটা ব্লাস্ট সে হলো অপরিণত, যে সাইট সে পরিণত। লেকিওনি, এটাই হচ্ছে আমাদের গহ্বর। ওকে, টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? আচ্ছা,
টেন্ডন জিনিসটা আসলে অনেকে ফিল করতে পারো না। আমি তোমাদের যদি একটু ফিল করার জন্য বলি, তুমি যদি তোমার হাতটাকে এভাবে একটু ফ্লেক্স করো, মানে হাফ ফ্লেক্স বলা যায়, একদম ফুললি না, একটু পর্যন্ত করলা, এখানে একটু ধরে দেখো, এই যে আমাদের এলভুট যেটা বলি, কোনোটার মধ্যে ধরো, এখানে দেখবা যে এখানে একটু শক্ত শক্ত লাগতেছে। এই যে এই জায়গাটার মধ্যে শক্ত শক্ত ফিল হচ্ছে, এই শক্ত ফিল হওয়াটাই হচ্ছে আমাদের টেন্ডন। অথবা তুমি যদি তোমার রিস্টটাকে এইভাবে হাফ ফ্লেক্সড করো, তখন দেখবা যে একটা একটু উঁচু হয়ে আছে, যদি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখো রিস্টটাকে আমি হাফ ফ্লেক্স করলাম, করার সময় দেখো একটু উঁচু হয়ে আছে, এই যে উঁচু হয়ে থাকলো, এটাই হচ্ছে টেন্ডন। টেন্ডনটা কোথায় থাকে ভাইয়া? পেশি আর অস্থির মাঝখানে। পেশির যে শেষাংশ, পেশির যে অংশটা অস্থির সাথে সংযুক্ত থাকে, তার নামই হলো টেন্ডন। ওকে, এখানে কোন টিস্যুর উদাহরণ? আবরণী টিস্যু তো হবেই না, ঝামেলা লাগবে পেশি না যোজক, স্নায়ু তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, আমরা দেখি তাহলে পেশি হচ্ছে, মানে যতগুলো পেশি আছে, আমরা তো বাইসেপস ট্রাইসেপস সবগুলোই পড়তেছি, এগুলো সবই পেশির মধ্যে এক্সাম্পল, কিন্তু যোজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে টেন্ডন। টেন্ডন বলো, লিগামেন্ট বলো, সবগুলাই হচ্ছে আমাদের যোজক টিস্যু। তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা যা কিছু পড়বো সবই যোজক টিস্যুর উদাহরণ, এক্সেপ্ট পেশি। ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, এক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হলো? আচ্ছা, এখানে তোমাদের আসলে অস্থিগুলোর নাম সম্পর্কে জানতে হবে। কার্পাল, মেটাকার্পাল, টার্সাল, মেটাটার্সাল, এগুলা থাকে আমাদের হাতের মধ্যে, এগুলা থাকে আমাদের পায়ের মধ্যে। আচ্ছা, এখন পায়ের মধ্যে তো দুইটা আছে ভাইয়া, একটা টার্সাল আর একটা মেটাটার্সাল। যেটা গোড়ালিতে থাকে সেটা টার্সাল, যেটা একদম পায়ের নিচে থাকে অর্থাৎ পদতল যেটা বলা হয় আর কি বাংলা কথায়, পদতলের মধ্যে থাকে মেটাটার্সাল। তাহলে গোড়ালি যেহেতু বলছে, টার্সাল হবে আনসার। দেখো এখানে কি কি কোথায় কোন অস্থি থাকে একটু আমার সাথে রিকেপ করার চেষ্টা করো। এখানে একদম শুরুতে এখানে থাকে ক্লেভিকল, ক্লেভিকলের পরে ক্লেভিকলটা অ্যাটাচ হয় স্ক্যাপুলার সাথে, এখানে থাকে স্ক্যাপুলা। এই যে আমাদের পিছনে অনেকে যারা একটু শুকনা আছো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে যখন একটু এভাবে করতে যাও, তখন এই পেছনে একটা অস্থি তোমাদের একটু কি বলা যায় প্রমিনেন্ট হয়ে আছে, ওই অস্থিটার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলার সাথে এই যে আমাদের এই যে এখানে বাহুর যে অস্থিটা, এই অস্থির নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের পরে আছে রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনার মধ্যে কোনটা ভিতরে কোনটা বাইরে? আলনাটা ভিতরে, রেডিয়াসটা বাইরে। ওকে, বাইরে ভিতরে বলতে কি বোঝাচ্ছি? আলনাটা এই সাইডে, যেটা মানে আমরা যদি হাতটা এইভাবে রাখি, তাহলে আলনাটা দেহের কাছের দিকে থাকবে, মানে ভিতরের দিকে থাকবে, আর রেডিয়াসটা হাতের বাইরের দিকে থাকবে। এই জন্য এটা হচ্ছে আমাদের আলনা, এরপরেরটা হচ্ছে রেডিয়াস। ওকে, রেডিয়াস আলনা গেল। তারপর আসি এখানে আমাদের কার্পাল অস্থিগুলা পড়তে হবে। এখানে হচ্ছে আমাদের রিস্টের পরে, এই যে এটা তো আমাদের রিস্ট পর্যন্ত আমাদের রেডিয়াস আর আলনা আছে। রিস্টের পরবর্তীতে এখানে আসবে কার্পাল অস্থিগুলা, এই যে এখানে কার্পাল বোনগুলা। তারপর এখানে দেখো পেছনে অনেকগুলো গিট আছে, দেখতে পাচ্ছ, আশা করি বোঝা যাচ্ছে। তো এই যে আমাদের গিটগুলা, এগুলা হচ্ছে আমাদের মেটাকার্পাল বোনগুলা, এবং এর পরবর্তীতে এগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে এই যে আমাদের কার্পাল আর মেটাকার্পাল, কার্পাল আর মেটাকার্পাল কোথায় থাকে? হাতে। সেম ভাবে কার্পালের জায়গায় থাকে টার্সাল পায়ের মধ্যে, মেটাকার্পালের জায়গায় থাকে মেটাটার্সাল পায়ের মধ্যে। আশা করি এই কোয়েশ্চেনটার আনসার তোমরা বুঝতে পেরেছো। নিচের কোনটি বল ও কোটর সন্ধি? কনুই, জানো, আঙ্গুল, কাঁধ। আচ্ছা, বল ও কোটর সন্ধি, তাহলে আমাদের অস্থি সন্ধি সম্পর্কে পড়তে হবে। তো অস্থি সন্ধি আসলে তোমরা 3 প্রকার পড়ে থাকো। একটা হলো নিশ্চল বা অনর, আংশিক সচল, আর একটা হলো পূর্ণ সচল। সচল যে অস্থিসন্ধিটা আছে, সচল অস্থিসন্ধিকে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে পারি। ওকে, নিশ্চল বা অনর অস্থিসন্ধির এক্সাম্পল কোনটা ভাইয়া? নিশ্চল বা অনর অস্থিসন্ধির এক্সাম্পল হলো আমাদের করোটি। আংশিক সচলের মধ্যে এক্সাম্পল কোনটা হবে? মেরুদণ্ড।
সাইনোভিয়াল অস্থিসন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেক্ষেত্রে আসছি। তার আগে তোমরা আমার এটা লেখার পরপরই কোয়েশ্চেন জিজ্ঞেস করবা যে ভাইয়া আমরা তো ব্রেন মানে আমাদের যে মাথা আছে মাথাটাকে এইভাবে নড়াতে পারি, এই যে দেখো নাড়াচ্ছি, তাহলে এটা কীভাবে আমাদের একদম নিশ্চল হলো? দেখো আমরা কিন্তু এই যে আমাদের পিছনে যে একটা উঁচু অংশ পাওয়া যায়, সেই উঁচু অংশকে আমরা কেন্দ্র করে সামনে পিছনে আনতে পারি, ডানে বামে নিতে পারি। কিন্তু এখানে করোটি বলতে করোটি যে নিশ্চল অস্থিসন্ধি বোঝাচ্ছে, এই করোটি নিশ্চল অস্থিসন্ধিটা এই জিনিসটাকে বোঝাচ্ছে না, বরং ব্রেনের ভিতরে অর্থাৎ আমাদের যে স্কাল, এই স্কালের যে ভিতরে যে অনেকগুলো অস্থি আছে, যেমন ধরো ম্যাক্সিলা ম্যান্ডিবল, তারপর হচ্ছে অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, এই যে আমাদের করোটির মধ্যে যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো হচ্ছে আমাদের অনর, অস্থিসন্ধিগুলা অনর, সেই জন্য করোটি লিখছে অনর। কিন্তু করোটির সাথে এখানে যে আমাদের পিছনের মধ্যে মেরুদণ্ড আছে, করোটি আর মেরুদণ্ডের মধ্যবর্তী যে এখানে অংশটা আছে, যে অংশটা আমরা আসলে পিছনে হাত দিলে প্রমিনেন্ট হিসেবে পাওয়া যায়, সেইটা হলো আংশিক সচল। তাহলে আমাদের ওইটা মূলত পরীক্ষা আসে না, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নিশ্চল, নিশ্চলের মধ্যে করোটি হবে। আংশিক সচলের মধ্যে মেরুদণ্ডতে আসো, মেরুদণ্ডটা আমরা হালকা করে বাঁকাতে পারি। সো মেরুদণ্ড বা সামনের দিকে যে স্টার্নাম আছে, এই স্টার্নাম সহ পুরোটাই হচ্ছে আমাদের আংশিক সচল অস্থিসন্ধির মধ্যে পড়ে। আর সচল বা সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে পড়ে একটা হলো বলকোটর, আর একটা হলো কবজা সন্ধি। কবজার ইংলিশটা হচ্ছে হিঞ্জ, বলকোটরের ইংলিশ হচ্ছে বল অ্যান্ড সকেট। দেখো এই বলকোটর সন্ধি বলতে বোঝায় যে আসলে তুমি তাকে সব দিকে নাড়াতে পারবা। যেমন ধরো আমি আমার এখানে যে আমাদের অস্থিটা আছে, অর্থাৎ স্ক্যাপুলার সাথে হিউমেরাসের যে অস্থিটা, বা আমরা বলতে পারি এটাকে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই যে ওকে কাঁধের অস্থিসন্ধি আর কি এক কথায়, যে কাঁধ শোল্ডার জয়েন্ট। সো এটাকে কি আমি সব দিকে নাড়াতে পারি? ইয়েস। দেখো আমি সামনের দিকে নাড়ছি, পেছনে আনতেছি, এদিকে নিতে পারতেছি, আবার নিচে নিয়ে আসছি। আবার দেখো এটাকে আমি কিন্তু বল করার ক্ষেত্রেও আমি সব দিকেই ঘোরাতে পারছি। তাহলে এই যে জিনিসটা কাঁধের ক্ষেত্রে কিন্তু সব ধরনের মুভমেন্ট হয়, সব ধরনের মুভমেন্ট হওয়ার কারণে এটাই হবে আমার বলকোটর অস্থিসন্ধি। এর এক্সাম্পল দুইটা আছে, একটা হলো কাঁধ আর একটা হলো উরুসন্ধি। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমি যদি আরেকবার রিক্যাপ করি, দেখো বলকোটর অস্থিসন্ধি বলতে বোঝায় যেটাকে তুমি সব দিকে নাড়াতে পারবা। তো সব দিকে নাড়ানো যায় কাঁধ আর উরুসন্ধি। কাঁধের মধ্যে এখানে তোমার আছে স্ক্যাপুলা, স্ক্যাপুলার সাথে হিউমেরাস, এই স্ক্যাপুলার হিউমেরাস মিলে গঠন করছে কাঁধ বা শোল্ডার জয়েন্ট। আর উরুসন্ধির ক্ষেত্রে আমাদের এখানে হিপ বোন, হিপ বোনের সাথে, হিপ বোন মানে শ্রোণীচক্র যেটা, হিপ বোনের সাথে গঠন করছে ফিমার। তো ফিমার আর হিপ বোনের মধ্যে যে সন্ধি সেটাকে বলা হয় উরুসন্ধি। এই দুইটা সন্ধিকে তুমি বলকোটর সন্ধি বলতে পারো। এর বাইরে আছে কবজা সন্ধি। কবজা সন্ধি বলতে যেটাকে শুধুমাত্র তুমি একদিকে বাঁকাতে পারবা। যেমন ধরো আমি যদি কোনো এর কথা চিন্তা করি, আমাদের যে এলবো আছে, ফ্লেকশন এক্সটেনশন, অর্থাৎ তুমি এটাকে কাছে তোমার রেডিয়াস আলনাকে হিউমেরাসের কাছে নিয়ে আসতে পারবা, রেডিয়াস আলনাকে হিউমেরাসের দূরে নিয়ে যেতে পারবা। এর বাইরে কিন্তু আসলে কিছু করা যায় না, অন্য কোনো ধরনের মুভমেন্ট হয় না। তুমি যদি বলো ভাই আমি এমনি করতেছি এমনি করতেছি, এটা কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে না, তোমার এখানে মুভমেন্ট হচ্ছে। বা তুমি যদি আমাকে এটা বলো যে আমি হচ্ছে হাতকে এভাবে নিতে পারতেছি, এটা কিন্তু এখানে কোনো মুভমেন্ট হয় না, এটা শোল্ডারের মধ্যে মুভমেন্ট হচ্ছে। তাহলে আমরা শুধুমাত্র একদিকে মুভ করতে পারতেছি কোনটা? এই যে কনুয়ের সন্ধিটা আছে, কনুয়ের সন্ধির মাধ্যমে একদিকে মুভ করতে পারতেছি। এছাড়া আরেকটা সন্ধি আছে যেটা একদিকে মুভ করা যায়, কোথায়? হাঁটুর মধ্যে। হাঁটুকেও দেখো তুমি সামনে আসলে খুব বেশি নেওয়া যায় না, বা পিছনে মানে সামনে পিছনে নিতে পারবা, কিন্তু এর বাইরে আসলে কোনো দিকে মুভমেন্ট করা যায় না। এর বাইরে যেদিকে তুমি মুভমেন্ট করো না কেন, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই উরুসন্ধি অথবা তোমার গোড়ালির যে সন্ধি আছে গোড়ালির সন্ধি। তাহলে আমরা কিন্তু এই যে জানু আর কনুই, এই দুইটা হলো কবজা সন্ধি। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে বলকোটর সন্ধি কোনটা? কাঁধ আর উরুসন্ধি। এখানে কাঁধ যেহেতু অপশনে আছে, সো কারেক্ট আনসার হবে এইটা। এরপর আসি টেন্ডন। শ্বেততন্তুময় পেশি ও হাড়ের সংযুক্তি সহজে জোড়া লাগে না। আচ্ছা, টেন্ডন শ্বেততন্তুময় আমাদের বইয়ে লেখা আছে। পেশি ও হাড়ের সংযুক্তি, ইয়েস, পেশি এবং হাড়ের যে মাঝখানে
সংযোগস্থল সেটাকে হচ্ছে আমাদের টেন্ডন বলা হয়। আচ্ছা, সহজে জোড়া লাগে না, ইয়েস। 1 2 3। নিচের কোনটি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে মেরুদণ্ডের একটা পিকচার দেওয়া আছে। মেরুদণ্ডের পিকচার দিয়ে আসলে তোমরা বুঝবা কি না, এখানে আসলে 5 ধরনের মেরুদণ্ডের মধ্যে 5 ধরনের কোষেরুকা দেখা যায়, 5 ধরনের ভার্টিব্রা দেখা যায়। তো এটা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার। যদি এটা মনে রাখতে অসুবিধা হয় কোনো অসুবিধা নাই, তোমাদের বই এটা নাই। তো এখানে আসলে 5 ধরনের 5 ধরনের মেরুদণ্ডের মধ্যে 5 ধরনের 5টা টাইপের কোষেরুকা পাওয়া যায়, তো সেই জন্য এইভাবে 5 ভাগে লিখে দিছে আর কি। থোরাসিক, তারপর হচ্ছে তোমার লাম্বার, এটাকে বলা হয় স্যাক্রাম, লাস্টেরটা হলো কক্সিক্স। এই টোটালটা মিলে হচ্ছে মেরুদণ্ড বলা হয়, এই 5টা পার্ট মিলে। আমি যদি একটু লিখে দেই, যেহেতু এই বছরই একবার প্রশ্নটা আসছে এবং 5টা টাইপ এখানে মিন করতেছে, সো এই জিনিসটা আসতেই পারে পরবর্তী বছরে। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া এখানে নিচের কোনটি কক্সিক্স বোঝাচ্ছে, এস দ্বারা কক্সিক্স বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে মেরুদণ্ডের মধ্যে টোটাল এখানে কতগুলা বোন আছে, কতগুলা অস্থি আছে? এই যে সার্ভাইকালের মধ্যে 7টা, থোরাসিকে 12টা, লাম্বারে 5টা। ওগুলা বাদ দাও, কারণ তোমার বইয়ে আসলে এগুলা লেখা নাই। জাস্ট এই 5টা টাইপের কথা মনে রাখো। মেরুদণ্ড টোটাল 5 ধরনের কোষরুকা নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, সবার উপরে সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপর লাম্বার, তারপর স্যাক্রাম, তারপর কক্সিক্স। কক্সিক্স হচ্ছে সবার নিচে থাকে এবং কক্সিক্সটা হচ্ছে এখানে পয়েন্টেড টাইপের, জাস্ট খুবই ক্ষুদ্র। একটি ভারী বস্তু, হ্যাঁ আনসার আগে ফেলছি। একটি ভারী বস্তু তুলতে গিয়ে জামিলের হাতের পেশি অস্থি থেকে বিচ্যুত হয়। আমি যদি কোয়েশ্চেনটা আবার পড়ি, হাতের পেশি অস্থি থেকে বিচ্যুত হয়, তার মানে হাতের পেশি আর অস্থির মাঝে যে সংযোগস্থলটা ছিল সেইটা বিচ্যুত হয়ে গেছে। পেশি অস্থির মধ্যবর্তী যে সংযোগস্থল সেটা বিচ্যুত হয়ে গেছে। তাহলে পেশি আর অস্থির মাঝখানে কি থাকে? কে থাকবে? ইয়েস, টেন্ডন থাকবে। আচ্ছা, জামিলের ক্ষতিগ্রস্ত অংশটিতে কি রয়েছে? টেন্ডন রয়েছে। আমরা দেখি অপশনে টেন্ডন আছে কিনা। টেন্ডন নাই, কিন্তু টেন্ডনের এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিছে। তো টেন্ডন আসলে শ্বেততন্তু আর লিগামেন্টটা হলো পীততন্তু। সেম কোয়েশ্চেন, কাজটি করতে জামিলের অগ্রবাহুতে, অগ্রবাহু মানে এটা, রেডিয়াস ও হিউমেরাস থেকে দূরে সরে যায়, রেডিয়াস হিউমেরাস থেকে দূরে সরে যায়। আচ্ছা, বাইসেপস পেশি সংকুচিত হয়, ট্রাইসেপস পেশি শিথিল হয়। 2 এবং 3 কারেক্ট আছে। রেডিয়াস ও হিউমেরাস কি দূরে সরে যায় না কাছাকাছি চলে আসে? এই ছিল আমাদের রেডিয়াস, এই ছিল হিউমেরাস। কাছাকাছি আসলো নাকি দূরে সরে গেল? কাছাকাছি আসছে, তাহলে এটা আমাদের ভুল আছে। 2 3 কারেক্ট আনসার। বাইসেপস পেশি সংকুচিত হবে, ট্রাইসেপস পেশি শিথিল হবে। এইটা হচ্ছে যে কোনো কাজ করার জন্য তোমার এই কাজটাই করতে হয়। ধরো তুমি একটা কাজ করবা, তখন কি হাত এভাবে রেখে দিবা? এভাবে হাত রেখে দিলে সেটা ট্রাইসেপস পেশি তখন কাজ করতেছে, বাইসেপস পেশি শিথিল অবস্থায় আছে। কিন্তু যখন তুমি একটা কাজ করতে যাও, কোনো একটা জিনিস উঠাবা, ধরো আমি আমার ফোনটাকে উঠাবো, তাহলে কি আমার এটাকে হাতের কাজ করতে হচ্ছে না? কাজ করার জন্য বাইসেপস পেশিটাকে আমি উপরে নিয়ে আসছি। কিন্তু নর্মালি যদি আমি আমার হাতটাকে এভাবে রেখে দিই, দেন এটা বাইসেপস পেশি তখন সংকুচিত অবস্থায় নাই, অর্থাৎ বাইসেপস পেশি তখন শিথিল অবস্থায় থাকবে। 2 3 গেল। নিচের কোনটি সঠিক? তরুণাস্থির ম্যাট্রিক্স কন্টিন দ্বারা গঠিত। হ্যাঁ, আমি দেখতেছি এটাই সঠিক আছে। বাকিগুলো একটু পড়ে নিই। মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর ভাঁজ খাওয়ানো, ভিতরের স্তর ভাঁজ খাওয়ানো, ভিতরের স্তর এই ভাঁজকে বলা হয় ক্রিস্টি। বৃক্কের ভিতরের অংশ হলো কর্টেক্স, বাইরের অংশ হলো কর্টেক্স। মেডুলা হলো মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ। সেরিব্রাম হলো মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখানে আসলে বোঝানো কিছু নাই, একদম সুপারফিশিয়াল ভুলগুলাই দেওয়া আছে বিসিডি অপশনে। তাহলে নাম্বার অপশনটাই কারেক্ট। এরপর আসি উরুসন্ধি কোন ধরনের সন্ধি, মাত্রই কিন্তু পড়াইছি তাই না?
অনুসন্ধি, আর একটা কি আছে অনুসন্ধির সাথে এখানে কাঁধ, এই দুইটা মিলে তৈরি হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি, যার এক্সাম্পল হচ্ছে বল এবং কুটোর টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বল অ্যান্ড স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই হচ্ছে আমাদের আনসার। এই যে আমরা এখানে একটু আগে লিখে দিছিলাম কাঁধ আর অনুসন্ধি, এই দুইটা কিসের এক্সাম্পল, বল এবং কুটোর সন্ধির এক্সাম্পল। ওকে, এরপর আসি আমরা নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে একটা অস্থির ছবি দেওয়া আছে, বন দেখে বুঝতেছি যেটা একটা বন হবে। আচ্ছা, এখানে কে দিছে একদম উপরে, একদম মাথায়, কিন্তু কে দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না। চিত্রের কে চিহ্নিত অংশটির নাম দিছে, যেটা আমি পারি না সেটাই আনসার কোয়েশ্চেন করছে, তাই তো। দেখি আমরা স্পঞ্জি অস্থি, দৃঢ় অস্থি, লিগামেন্ট, তরুণাস্থি, দেখে আমার বোঝার কোনো সাধ্য নাই যে এখানে আসলে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি। সো আমি একটু পরবর্তী কোয়েশ্চেনটাও দেখি, যেহেতু এটা একটা অভিন্ন তত্ত্বভিত্তিক কোয়েশ্চেন, মানে কি এই কোয়েশ্চেনটাও থাকবে তার পরবর্তী কোয়েশ্চেন থাকবে, তাহলে আমরা একটু কি নিয়ে আলোচনা করছে ওইটা দেখে বুঝে ফেলবো যে আগের কোয়েশ্চেনটা কি ছিল। চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। আচ্ছা, যেহেতু একদম অস্থির মাথায় আছে, হয় অস্থি হবে নয়তো তরুণাস্থি হবে, নয়তো কিছু একটা তো হবে যেটা যোজক কলার ভিন্ন রূপ, যোজক টিস্যুর তো কিছু একটা হবে। ওকে, তাহলে এটা আনসার কারেক্ট। অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক কন্টিন নামক রাসায়নিক বস্তু বের হয়। দেখো তুমি যদি চাও অস্থি বলবে, মানে হচ্ছে তোমার কে নাম্বার যে কে জায়গাটা আছে, কে রিজিয়নটাকে তুমি অস্থি বলতে চাও, তখন কি এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, শুধু এক কিন্তু অপশনে নাই, তাহলে এটা অস্থি হইল না, বাদ। তাহলে কি হইতে পারে, আমার মাথার মধ্যে সেকেন্ডলি আছে তরুণাস্থির কথা। পেশির কথা চিন্তা করতেছি না, কেন, কারণ পেশি তো এখানে এমনিতেও হবে না, পাশাপাশি হচ্ছে পেশি যোজক কলার ভিন্ন রূপ না, পেশি হচ্ছে পেশি টিস্যু নিয়ে গঠিত। ওকে ঠিক আছে, তাহলে তরুণাস্থি নিয়ে চিন্তা ভাবনা করি। নরম স্থিতিস্থাপক, ট্রু। কন্ডিন নামক রাসায়নিক বস্তু বের হয়, ট্রু। তাহলে 2ও সঠিক, 3ও সঠিক, আনসার হবে 1, 2, 3, আর এটার আনসার হবে তরুণাস্থি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, এরপরের কোয়েশ্চেনটা দেখি আমরা, লিগামেন্ট কি দিয়ে গঠিত? শ্বেততন্তু, টেন্ডন। দেখো লিগামেন্ট কোনোদিন টেন্ডন দিয়ে গঠিত হতে পারে? আমরা সারা জীবন টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য পড়ছি, লিগামেন্ট আর টেন্ডন পার্থক্য আছে দেখেই তো আমরা পার্থক্য পড়ছি। সো টেন্ডন দিয়ে এটা গঠিত হইতে পারে না, টেন্ডন তো এখানে হবে না, টেন্ডন এখানে হবে না, আনসার হবে শ্বেততন্তু, পীততন্তু। বইটা সরাসরিও আছে, তোমরা সরাসরি মুখস্থ করে নিবা। টেন্ডনের বৈশিষ্ট্য কোনটি? শ্বেত ও পীততন্তু বিদ্যমান। মাত্রই দেখছি যে লিগামেন্টের বৈশিষ্ট্য হচ্ছে শ্বেততন্তু ও পীততন্তুর বিদ্যমান, কিন্তু টেন্ডনের মধ্যে শুধুমাত্র শ্বেততন্তু থাকে, পীততন্তু থাকে না, তাই 1 নম্বর অপশনটা ভুল। সেকেন্ড অপশনে আসি আমরা, এদের স্থিতিস্থাপকতা বেশি। স্থিতিস্থাপকতা বেশি না, এদের হচ্ছে তোমার একবার যদি তুমি এটাকে ভেঙে মানে ছিঁড়ে ফেলো, টেন্ডন যদি ছিঁড়ে যায় এটা সহজে জোড়া লাগে না। সো এদের স্থিতিস্থাপকতা মোটেও বেশি না। স্থিতিস্থাপকতা বেশি কার? এটা হলো লিগামেন্টের জন্য বেশি। লিগামেন্টে ইলাস্টিক প্রোটিন থাকে, এই জন্য ইলাস্টিক প্রোটিন যেহেতু, তাহলে ইলাস্টিসিটি বাড়াবে, ইলাস্টিসিটি মানেই হচ্ছে স্থিতিস্থাপকতা, তাহলে লিগামেন্ট স্থিতিস্থাপকতা বেশি, টেন্ডনের ক্ষেত্রে কম। বি নাম্বার অপশনটাও ভুল। ইলাস্টিন, দেখো যেটা মাত্রই আলোচনা করলাম সেটা আবার দিছে, ইলাস্টিন নামক আমিষ থাকে, এটা কার ক্ষেত্রে থাকে? লিগামেন্টের ক্ষেত্রে থাকে। এদের স্থিতিস্থাপকতা নেই, এটাই হবে আমাদের কারেক্ট আনসার, যেটা বলার চেষ্টা করেছি। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে। চিত্রে এক্স অংশের নাম কি? আচ্ছা, এখানে দেখো এক্স অংশ বলতে কি বোঝাচ্ছে, একদম এখানে রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা এখানে থাকবে তাই না, এখানে আমাদের হাতের এখানে থাকবে। সো রেডিয়াস আলনা হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা ভুল, এটা ভুল। হিউমেরাস স্কেপুলা, দেখো হিউমেরাস তো আসলে এটুক পর্যন্ত তাই না, এটুক পর্যন্ত, এখান থেকে তো রেডিয়াস আলনা স্টার্ট হয়ে গেছে, তাহলে হিউমেরাস এখান পর্যন্ত। হিউমেরাস কার সাথে সংযুক্ত থাকে? হিউমেরাস কার সাথে সংযুক্ত থাকে? হিউমেরাস কিন্তু স্কেপুলার সাথে সংযুক্ত থাকে, স্কেপুলার সাথে, স্কেপুলার মধ্যে হিউমেরাসের মাথাটা এসে যুক্ত হয়। সো আনসার হবে এখানে স্ক্যাপুলা, হিউমেরাস না কিন্তু। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখি তাহলে ওয়াই কি ছিল, ওয়াই হচ্ছে হিউমেরাস, আর এক্স হলো স্ক্যাপুলা।
ওয়াই এর সঙ্গে সংযুক্ত পেশিগুলো ওয়াই কি হিউমেরাস মাত্র লিখে আসছি ওকে ঠিক আছে ওয়াই বলতে হিউমেরাসকে বোঝাচ্ছি আচ্ছা পেশিগুলোতে কি আছে ইচ্ছাধীন স্নায়ুর প্রভাব আছে ইচ্ছাধীন স্নায়ু বলতে কি বোঝায় ঐচ্ছিক পেশি কি না এই জিনিসটা জিজ্ঞেস করছে এই যে পেশিগুলোতে ইচ্ছাধীন স্নায়ুর প্রভাব থাকা আর পেশিগুলো ঐচ্ছিক পেশি হওয়া সেম কথা না মানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী স্নায়ু দিয়ে পেশিকে প্রভাবিত করতে পারবা কিনা ইয়েস এগুলা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি আসলে কোথায় থাকে ভাইয়া অনৈচ্ছিক পেশি আসলে আমাদের বাইরের দিকে যেসব অঙ্গ আছে মানে বাইরের দিকে আমরা যা কিছু দেখতে পারি বাইরে থেকে তো এগুলো দেখা যায় মানে ধরো পেশি একদম হুবহু হয়তো দেখতে পারতেছো না স্কিনের ভিতরে আছে কিন্তু অন্তত ফিল তো করা যায় এখানে একটু চাপ দেই একটু টান দিয়ে ধরি তাহলে তো পেশি দেখা যায় সো এভাবে যদি যা কিছু দেখা যায় একদম বাইরের দিকে সুপারফিশিয়ালি আছে এগুলো সবকিছুই ঐচ্ছিক পেশি হয় আর ভিতরের দিকে যা কিছু আছে অর্থাৎ ধরো তোমার ভিতরে কোনো একটা অর্গান পাকস্থলীর মধ্যে সেখানে এটা অনৈচ্ছিক পেশি হবে ঠিক আছে তো যত ধরনের নালীথলি আছে আমাদের দেহের ভিতরে যেগুলো আমরা দেখতে পারবো না হাত দিয়ে ধরতে পারবো না এই জিনিসগুলো হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি তাহলে এখানে কি আছে বাইসেপস পেশি ট্রাইসেপস পেশি তো হাতের মধ্যে যে বাইসেপস পেশি থাকে আর ট্রাইসেপস পেশি থাকে উপরেরটা বাইসেপস নিচেরটা ট্রাইসেপস আচ্ছা এখানে দেখো তাহলে ইচ্ছাধীন স্নায়ুর প্রভাব কি আছে আছে কারণ এটা ঐচ্ছিক পেশি ইচ্ছাধীন পেশির প্রভাব আছে আচ্ছা ইচ্ছাধীন পেশির প্রভাব আছে এক কথাই তো ঘুরে ফিরে তাহলে ইচ্ছাধীন পেশির প্রভাব আছে দেহের জন্য শক্তি সঞ্চয় করে দেহের জন্য শক্তি সঞ্চয় করে কিসের মাধ্যমে গ্লাইকোজেনের মাধ্যমে কারণ পেশির মধ্যে গ্লাইকোজেন সঞ্চিত থাকতে পারে দেহের মধ্যে গ্লাইকোজেন সঞ্চিত থাকতে পারে সো आंसर হবে 1 2 3 কানের পিনার মাতৃকায় রয়েছে নিচের কোনটি অস্টিওব্লাস্ট কন্ড্রিন পেরিটেডিয়াম পেরিটেডিয়াম আমার জীবনে কিছু পড়ো নাই তাহলে সি নাম্বার ভুল মানে যে জিনিস তোমার বই আলোচনা নাই সেটা তার পরীক্ষা আসবে না এমনিতেই বাদ টেন্ডন কন্ড্রিন অস্টিওব্লাস্ট দেখো কানের পিনার মধ্যে কি অস্থি থাকে নাকি তরুণাস্থি থাকে অবভিয়াসলি তরুণাস্থি থাকে যেহেতু খুবই নরম ওকে এখানে তো টেন্ডন থাকার কোনো প্রশ্নই আসে না কেন থাকে না কারণ টেন্ডন থাকে অস্থি আর পেশির মাঝখানে এখানে কোনো অস্থি আছে ভিতরে মধ্যকর্ণের মধ্যে কিন্তু এখানে কোনো অস্থি থাকার সুযোগ নাই সো টেন্ডন হবে না কন্ড্রিন আর অস্টিওব্লাস্ট কিসের মধ্যে থাকে অস্থির মধ্যে থাকে যেহেতু এটা অস্থি না সো এটাও বাদ আর কন্ড্রিন অবভিয়াসলি आंसर হবে কন্ড্রিন হলো মাতৃকা কোনটি পেক্টোরাল গার্ডেলের অস্থি পেক্টোরাল গার্ডেল বলতে বোঝায় ক্লেভিকল আর স্ক্যাপুলাকে স্ক্যাপুলা প্লাস লিখে দেই ক্লেভিকল এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল যেটা এক কথায় বললে বক্ষস্থি চক্র এই পার্টটা মানে ধরো এখানে ক্লেভিকল আছে ক্লেভিকলের সাথে স্ক্যাপুলাটা আর যদি বলি পেলভিক গার্ডেল কোনটা এটা তো পেক্টোরাল গার্ডেল পেক্টোরাল মানে হচ্ছে বক্ষদেশীয় তাহলে বক্ষ অস্থি চক্র হচ্ছে পেক্টোরাল গার্ডেল যদি বলি পেলভিক গার্ডেল বলতে কি বুঝো হিপ বোন যেটা শ্রোণীদেশীয় অঞ্চলে থাকে কোনটি জানুর অস্থি মানে হচ্ছে পেটেলা জানুতে কোন অস্থি সন্ধি বিদ্যমান এটা অলরেডি একবার আলোচনা করছি এখানে যেটা আছে এবং জানুতে যেটা আছে মানে হাঁটু জানু বলতে হাঁটু বোঝায় আচ্ছা ঠিক আছে হাঁটু এবং কোণের মধ্যে যে অস্থি সন্ধিটা আছে এই অস্থি সন্ধিটা কি ধরনের অস্থি সন্ধি দেখো বলকোটর হবে না আর বলকোটর एग्जांपल কি এখানে একটা কাঁধ আর একটা হলো উরুসন্ধি আর কবজা সন্ধি যেটা আছে কবজা সন্ধি হলো জানু আর কনুই যেটাকে ইংলিশে বলে হিঞ্জ নিশ্চল হচ্ছে মেরুদণ্ড নিশ্চল হচ্ছে করোটি আর ঈষৎ সচল হলো মেরুদণ্ডী আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটা আর্থ্রাইটিস প্রতিরোধ করে সবজি তোমাদের বইয়ে সরাসরি দেয়া আছে অস্থিকোষকে কি বলা হয় অস্থিকোষকে বলা হয় দেখো কন্ড্র হবে না কেন কারণ তরুণাস্থি যেগুলো সেগুলো হয় কন্ড্র তাহলে এটা তরুণাস্থি ফাইব্রোব্লাস্ট ফাইবার দিয়ে এটা হচ্ছে তোমার তরুণাস্থি অস্টিওব্লাস্ট এটাই আমাদের आंसर কোলাজেনাম তো হবেই না নিচের কোন অংশটি বেশ শক্ত লিগামেন্ট টেন্ডন ফাইব্রোব্লাস্ট তরুণাস্থি নরম আমরা জানি লিগামেন্ট হচ্ছে স্থিতিস্থাপক যে জিনিস স্থিতিস্থাপক হয় এটা কি শক্ত হবে না নরম হবে শক্ত তো হবে না অন্তত টেন্ডন আমি অলরেডি একবার বলছি তোমাদেরকে তোমরা যখন একটু হাফ ফ্লেক্সড করে মানে ধরো একদম এভাবেও না একদম এভাবেও না
মাঝামাঝি অবস্থায় রাখবা, তখন দেখবা যে এখানে একটা জিনিস যদি ধরো কোণের মধ্যে, তাহলে যেটা দেখতে পাবা, যেটা ফিল করতে পাবা, সেটাই হচ্ছে আমাদের টেন্ডন, এবং টেন্ডনটা যথেষ্ট পরিমাণে শক্ত হয়। এই টেন্ডন কেটে ফেললে তুমি হচ্ছে এখান থেকে নড়াচড়া করতে পারবে না। কাজের দিক থেকে হৃৎপেশি ও অনৈচ্ছিক পেশি সাদৃশ্যপূর্ণ। এর কারণ হতে পারে, আচ্ছা হৃৎপেশির কথা বলছে, অনৈচ্ছিক পেশির কথা বলছে, কারণ কি হতে পারে? দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। হ্যাঁ ঠিক আছে, কাজের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। হৃৎপেশি কার কাজ করে? কার্ডিয়াক পেশি মানে হচ্ছে হৃৎপেশি। আচ্ছা কার্ডিয়াক পেশি বলতে কি বোঝায়? যে কার্ডিয়াতে কাজ করে। কার্ডিয়া মানে কি? হার্ট। তাহলে হার্ট একটা ভিতরের অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গ। হ্যাঁ ঠিক আছে। এখন দেখি অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? দেহের যত ভিতরের যতগুলো অঙ্গ আছে, যেমন ধরো যকৃৎ, যেমন ধরো পাকস্থলী, যেমন আরো ভিতরে যে আমাদের পুষ্টিনালীর অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোর ক্ষেত্রে অনৈচ্ছিক পেশি কাজ করে। অনৈচ্ছিক পেশি যেহেতু কাজ করে মানে কি? এটা অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। থ্রু উভয়ের কার্যাবলী প্রাণীর ইচ্ছাধীন নয়। হ্যাঁ অনৈচ্ছিক, দুইটাই। অনৈচ্ছিক তো অনৈচ্ছিক বুঝাই যায়, কার্ডিয়াক পেশিও কিন্তু কাজের দিক থেকে অনৈচ্ছিক। কারণ যদি আমাদেরকে এই ক্ষমতা দেওয়া হতো যে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো হার্টকে পাম্প করতে হবে, তাহলে দেখবা যে সারাদিন কীভাবে হার্ট পাম্প করতেছ, ওই চিন্তা করতে করতে তোমার জীবনে আর কোনো কাজ করা হবে না। সো হার্টের পেশি যে কাজ করতেছে এটা কিন্তু তোমার অনিচ্ছাতেই হয়ে যাচ্ছে, এবং তোমার জন্য তোমার ব্রেনকে এই জন্য কোনো ধরনের সিগন্যালও দিতে হচ্ছে না। যদি সিগন্যাল দেওয়া লাগতো, তোমার সারাদিন বসে বসে সিগন্যালই দেওয়া লাগতো যে এখন পাম্প করো, এখন অফ করো, পাম্প করো, অফ করো। এই যে তোমার সিস্টুল আর ডায়াস্টুল বারবার করার জন্য বারবার মস্তিষ্ক থেকে সিগন্যাল দেওয়া লাগতো। এই সিগন্যাল দেওয়ার জন্য তুমি হচ্ছে সারাদিন ব্রেনকে ওই কাজেই ব্যস্ত রাখতো, আর কোনো কাজ তোমার করা লাগতো না। সো এই যে দেখো প্রাণীর ইচ্ছাধীন নয়, এটা আমাদের কারেক্ট আনসার। এরা আড়াআড়ি ডোরাযুক্ত হয়। দেখো হৃৎপেশি কিন্তু আড়াআড়ি ডোরাযুক্ত হয়, অনৈচ্ছিক পেশি হয় না। আড়াআড়ি ডোরাযুক্ত কে হয়? একটা হলো ঐচ্ছিক পেশি বা স্কেলেটাল মাসেল, আর একটা হলো কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এরা আড়াআড়ি ডোরাযুক্ত হয়। তাহলে আমাদের 1-2 হবে আনসার। অস্থিসন্ধির তন্তুগুলো কি দিয়ে গঠিত? তন্তু মানে হচ্ছে ফাইবার। দুনিয়ার যত ফাইবার আছে প্রত্যেক ফাইবারই প্রোটিন। ঠিক আছে, মানুষ মূলত প্রোটিন। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 17তে আসছে। আচ্ছা এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা বুঝতেছি যে এটা একটা অস্থিসন্ধির চিত্র, এবং আমাদের বইয়ে যেহেতু সাইনোভিয়াল অস্থিসন্ধি আছে, সো এটা সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র। চিত্রে পি অংশটি যোজক কলার ভিন্নরূপ, দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা, এতে 40-50 ভাগ পানি থাকে। এরা কোষকে অস্টিওব্লাস্ট বলা হয়। দেখো পি যেটা একদম মাথায় আছে, এটাকে তরুণাস্থি বলা হয়। যেমন আমি চিত্রটা আঁকি, এই যে মাথায় আমি পাটটা আঁকলাম না, এই মাথার পাটটা হলো তরুণাস্থি, যেটা আমি একটু বোল্ড করলাম। মাথার পার্টগুলো হলো তরুণাস্থি, যেটা আমি এখানে ফাঁকা রাখলাম সেটা হলো অস্থি। অস্থির মধ্যে অবশ্যই অস্থি মজ্জা থাকবে। ধরো আমি অস্থি মজ্জা বুঝাইলাম এটা দিয়ে, এগুলো হচ্ছে অস্থি, এখানে অস্থি মজ্জা বুঝালাম এই পার্টটুকু দিয়ে। এখন এই দুইটা কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার পর এই যেখানে হলো যে স্পেসটা আছে, এই স্পেসটা হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বর যদি এটা হয়ে থাকে, তাহলে এখানে সাইনোভিয়াল রস থাকে, এই জন্য এটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। ধরো এরকম রস আছে, ওকে, তাহলে এটাকে বলতেছি আমরা সাইনোভিয়াল ফ্লুইড। ফ্লুইড মানে হচ্ছে রস। আচ্ছা এই তো গেল। তাহলে এখান পর্যন্ত দেখো আমরা পি পর্যন্ত আসলে এতটুকুই লাগতেছে। এই যে পি, এই পার্ট দিয়ে কি বোঝাচ্ছে? পি পার্ট দিয়ে তরুণাস্থি বোঝাচ্ছে। তরুণাস্থি যোজক কলার ভিন্ন রূপ, আনসার কারেক্ট।
সর্বাপেক্ষা দৃঢ় কলা, অবশ্যই না, অস্থি হচ্ছে সর্বাপেক্ষা দৃঢ় কলা। ডান। এতে 40 থেকে 50 ভাগ পানি থাকে, ফলস। এর কোষকে অস্টিওব্লাস্ট বলে না, কন্ড্রোব্লাস্ট বলা হয় বা কন্ড্রোসাইট বলা হয়। ওকে, তাহলে আনসার হচ্ছে আমাদের এ। এরপর দেখি চিত্র কিউ এর জন্য প্রযোজ্য। আসলে চিত্রটা আসলে এইখানে সাদা কালি দিয়ে আঁকানো, তো এই জন্য বোঝাচ্ছে না, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেখবা চিত্র আসলে কিউ দিয়ে এইটুকু বোঝাচ্ছে, এই যে ফাঁকা মাঝখানে এই স্পেসটার কথা বোঝাচ্ছে, সাইনোভিয়াল গহ্বর বোঝাচ্ছে। তাহলে কিউ দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সাইনোভিয়াল গহ্বর। ওকে, দেখি আমরা সাইনোভিয়াল গহ্বরের জন্য নিচের কোনটি প্রযোজ্য। সাইনোভিয়াল রস থাকে, আনসার কারেক্ট। অস্থিতে তরুণাস্থি থাকে, ইয়েস, সাইনোভিয়াল এখানে অস্থির মধ্যে তরুণাস্থি কানেক্ট থাকতেছে। অস্থিতে ঘর্ষণ হয় না, এটাও কারেক্ট। এক কথায় 1 2 3। সাইনোভিয়াল গহ্বর হচ্ছে আমরা একদম এখানে চিত্র চিহ্নিত করে বুঝতে পারতেছি, এক কথায় বললে আসলে কিউ দিয়ে বোঝাচ্ছে সাইনোভিয়াল জয়েন্টটাকে। ওকে, তাহলে আমরা চিত্রে কিউ এর জন্য প্রযোজ্য কোনটা? সাইনোভিয়াল রস থাকে, সাইনোভিয়াল গহ্বরের মধ্যে তো রস থাকবে ভাইয়া। অস্থিতে তরুণাস্থি যুক্ত, এই যে অস্থি শেষ মাথায় কি তরুণাস্থি যুক্ত, কেন যুক্ত? যাতে দুটার মধ্যে ঘর্ষণ না লাগে। দুইটা হাড্ডির মধ্যে যদি তুমি ঘষা দাও তাহলে কি হাড্ডি একটার মধ্যে আরেকটা ক্ষয়প্রাপ্ত হবে না? এটা যাতে না ঘটে এই জন্য হাড্ডির একদম শেষ মাথায় অর্থাৎ অস্থির শেষ মাথায় তরুণাস্থি সংযুক্ত থাকে, যার ফলে ঘর্ষণটা হয় না। যদি ঘর্ষণ হইতো তাহলে দেখতে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো একটা মানে হঠাৎ করে লাফালাফি করতে গেলে হঠাৎ করে আমাদের ঘর্ষণের কারণে হাড্ডি যে কোনো একটা অস্থি ড্যামেজ হয়ে যেত। এই জিনিসটা যাতে না ঘটে সেই জন্য আসলে মুভমেন্ট যেগুলাতে ঘটে, যেগুলাতে আমরা মুভ করাই, এগুলোর মধ্যে সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে দেখো অস্থিতে লাস্ট একদম মাথায় তরুণাস্থি থাকে, এই যে তরুণাস্থি। 50 বছরের বেশি বয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক কত মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত? কেন গ্রহণ করা উচিত? যাতে অস্টিওপোরোসিস না হয়। 50 বছরের বেশি বয়স্ক পুরুষ মানে হচ্ছে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে ঘটে, আর নারীদের ক্ষেত্রে কখন ঘটে? যখন মেনোপজ হয়ে যায়, মেনোপজের পর থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন গ্রহণ করা উচিত। অস্থি মজ্জা থেকে কোনটি তৈরি হয়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এটা আমরা অনেক জায়গাতেই পড়ছি। আচ্ছা, অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা কিন্তু অস্থি মজ্জা থেকে শুধুমাত্র ভ্রূণ অবস্থায় একদম শুরু থেকে অস্থি মজ্জা থেকে স্টার্ট হয় না। প্রথমে একদম মায়ের যে কুসুমথলি আছে বাচ্চার দেহে অম্লা থেকে স্টার্ট হয়, এই কুসুমথলি থেকে স্টার্ট হয়, এর পরবর্তীতে লিভার এবং প্লীহা থেকে স্টার্ট হয়। তো যকৃৎ মনে রাখো, যকৃৎ থেকে স্টার্ট হয়, তার পরবর্তীতে এই অস্থি মজ্জা থেকে স্টার্ট হওয়া শুরু করে লোহিত রক্তকণিকা। জন্মের পরেও আমাদের অস্থিমজ্জা থেকে শুরু হয়। আমরা যখন একটু বড় হয়ে যাই তখন আমাদের মধ্যে যেসব লাল অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। আমি যদি আবার রিপিট করি যা কথা বললাম, প্রথমে একদম শুরুতে কুসুমতলি থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়া শুরু করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর, টাইমটা আমি জানি কিন্তু তোমাদের মনে রাখার প্রয়োজন নেই সেজন্য বলছি না, কুসুমথলির পরবর্তীতে লিভার থেকে এটা স্টার্ট হওয়া শুরু করে। লিভার থেকে স্টার্ট হওয়ার পরবর্তীতে অস্থিমজ্জা থেকে স্টার্ট হওয়া শুরু করে, এবং অস্থিমজ্জা থেকে স্টার্ট হয়, এই অবস্থায় বাচ্চা ডেলিভারি হয়। এরপর যখন বাচ্চা বড় হওয়া শুরু করে অর্থাৎ পরিবেশে বেড়ে ওঠে, তখন সে লাল অস্থিমজ্জা থেকেই মানে লোহিত রক্তকণিকাগুলা স্টার্ট হওয়া শুরু করে, হতে থাকে। যখন বাচ্চা একটু বড় হয়ে যায় তখন এই লাল অস্থিমজ্জা সব জায়গাতে পাওয়া যায় না, কিছু কিছু অস্থিতে পাওয়া যায়। কোন কোন অস্থিতে পাওয়া যায় ভাইয়া? আমাদের যে বুকের যে অস্থিগুলো আছে, যেমন স্টারনাম, যেমন পরশুকা, যেমন কোষেরুকা, এই অস্থিগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। এছাড়া করোটির অস্থির মধ্যে পেয়ে থাকি, আর হলো হিউমেরাস এবং ফিমারের যে মস্তক আছে, হিউমেরাস আর ফিমারের হেড, ওই জায়গার মধ্যে আমরা এই লাল অস্থিমজ্জাগুলো পেয়ে থাকি। তাহলে আমরা যখন অনুধাবনমূলক প্রশ্ন সলভ করতে যাব তখন আমাদের এটা হেল্প করবে। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আপাতত এটুকুই জানো। নিচের কোনটি অস্থির বৈশিষ্ট্য? স্থিতিস্থাপক তো নাই, তন্তুময় না, দৃঢ়, নরম হচ্ছে তরুণাস্থি। বাকিগুলো হলো তরুণাস্থির বৈশিষ্ট্য, অস্থির বৈশিষ্ট্য হলো দৃঢ়। টেন্ডনের টিস্যু হচ্ছে সাদা বর্ণের, আমরা অলরেডি পড়ছি যে টেন্ডন শ্বেততন্তু নিয়ে গঠিত, আর লিগামেন্ট শ্বেততন্তু প্লাস পীততন্তু। 1 2 3 এটা বইয়ে একদম সরাসরি দেওয়া আছে, তো এটা একটু মনেও রাখতে হবে। টেন্ডন টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো আছে একটু মনে রাখতে হবে। দেখো, 60 বছরের রহিমা বেগম হাত পায়ের ব্যথার জন্য তেমন কাজ করতে পারেন না।
চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস রোগ হয়েছে। রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি? অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া। তো পুরুত্ব যদি বেড়ে যেত তাহলে তো অসুবিধা ছিল না, তাহলে অস্থির পুরুত্ব কমে গেছে দেখে বা অস্থি ক্ষয় হয়ে গেছে দেখে অস্টিওপোরোসিস হয়েছে। তাহলে আনসার হবে এখানে সি। কোমরে ব্যথা না, এখানে হবে পিঠে ব্যথা। পেশি শক্তি বাড়তে থাকা কোনোভাবে হইতে পারে না, কমতে থাকা। রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায় হচ্ছে রাফেজযুক্ত খাবার খাওয়া। আনসার কারেক্ট। অলসময় জীবন পরিহার করা। আনসার কারেক্ট। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। এখানে লিখছে কম খাওয়া। আনসার ভুল, 1-2। এই কোয়েশন দেখেই বোঝা যাচ্ছে আনসার 1-2 হবে। ভিটামিন ডি কেন খাইতে হবে ভাইয়া? কারণ হচ্ছে ভিটামিন ডি আমাদের অস্থির গঠনে সহযোগিতা করে, এই জন্য ভিটামিন ডি খেতে হয়। আচ্ছা, তরুণাস্থির আবরণ কোনটি? কন্ড্রিন, মায়োফাইব্রিল, পেরিকন্ড্রিয়াম, মেসোডার্ম। আচ্ছা, মেসোডার্ম যেহেতু কথাটা আসছে, মেসোডার্মের কথাটা বলে ফেলি। এই মেসোডার্ম থেকে কিন্তু তৈরি হয় আমাদের অস্থি, তরুণাস্থি। পেশি। আচ্ছা, পেরিকন্ড্রিয়াম। পেরি মানে আবরণ, কন্ড্রিয়াম মানে তরুণাস্থি। তাহলে এটাই হবে আমাদের আনসার। কন্ড্রিন হলো মাতৃকা, মায়োফাইব্রিল তো এখানে আসলে আসেই না, পেশির একক হচ্ছে মায়োফাইব্রিল। তাহলে সি হলো আনসার। নিচের কোনটি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে প্রযোজ্য? ক্যালসিয়ামের স্বল্পতা। ইয়েস, ক্যালসিয়াম যখন কমে যাবে তখন অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভিটামিন ডি যখন কমে যাবে অস্টিওপোরোসিস ঘটার সম্ভাবনা বেশি থাকে। ছোটদের ক্ষেত্রে বেশি হয় না, বড়দের ক্ষেত্রে বেশি হয়। ছোটদের ক্ষেত্রে যদি অস্থিজনিত কোনো রোগ হয় তখন সেটা রিকেটস, ভিটামিন ডি এর অভাবে হয়। তাহলে লিখে রাখি বড়দের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। পিঠে ব্যথা হয়, এটাও কারেক্ট। তাহলে 1 আর 3 হবে আমাদের আনসার। ওকে, এরপর দেখি অস্থি বৃদ্ধির জন্য কোন ভিটামিন দরকার? অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি দরকার। ওকে, ভিটামিন ডি না হলে বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস হয়, বড়দের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া হয়। আচ্ছা, ওটা জানতে হবে না, বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস হয়। নিশ্চল অস্থির উদাহরণ কোনটি? করোটি, কাঁধ, মেরুদণ্ড, উরু। দেখো করোটি আমরা পড়ছি, ওই যে আমরা একটা ফ্লোচার্ট শুরুতে দেখাইছিলাম, এখানে করোটি ছিল নিশ্চল। এরপর কাঁধটা কি পাইছিলাম? কাঁধটা পাইলাম আমরা কি পাইছিলাম? বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, মানে বল ও কোটর সন্ধি, অস্থিসন্ধি, যেটা সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে পড়ে। তাহলে এটা ছিল বল ও কোটর। মেরুদণ্ড আংশিক সচল পাইছিলাম। উরু, উরুসন্ধি আর এইটা কাঁধ সেমই ছিল, বল ও কোটর। কবজা সন্ধি কি ছিল? একটা জানু আর একটা কনুই। আচ্ছা, মেরুদণ্ডের কথাটা বলি। আংশিক সচল, যেটা আংশিক সচল অস্থি হচ্ছে আমাদের একদম মিড লাইন বরাবর, সামনে হোক বা পিছনে হোক, মিড লাইন বরাবর যা অস্থি আছে সবগুলোই আংশিক সচল। যেমন এই বরাবর যা কিছু দেখতেছো, এই বরাবর যা কিছু দেখতেছো বেশিরভাগই আংশিক সচল। ওকে, এরপর আসি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। চিত্রের এক্স অংশ নিচের কোনটি? এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেখে আমরা বুঝতেছি এটা অস্থিসন্ধির চিত্র। এবং কোন ধরনের অস্থিসন্ধি হতে পারে? অবভিয়াসলি সাইনোভিয়াল অস্থিসন্ধি হবে, কারণ আমরা বই আসলে সাইনোভিয়াল অস্থিসন্ধি সম্পর্কে পড়ে থাকি। তো এই যে আমাদের অস্থিসন্ধি আছে, এখানে দেখো একদম শেষ মাথায় আছে তরুণাস্থি, হয়তো এখানে দাগায় নাই, শেষ মাথায় তরুণাস্থি। মাঝখানে আছে সাইনোভিয়াল গহ্বর, যেখানে থাকবে সাইনোভিয়াল ফ্লুইড। এই যে পার্টটুকু আছে এটা হচ্ছে আমাদের অস্থির অন্তর্ভুক্ত। তাহলে তরুণাস্থি এক্স কোনোভাবেই হওয়া সম্ভব না, এক্স দেখাইছে ওখানে,
পেরিওস্টিয়াম হওয়া সম্ভব না। পেরিওস্টিয়াম থাকবে এখানে, যেটা আর্টিকুলার ক্যাপসুল হিসেবে পরিচিত। স্পঞ্জি অস্থি এখানে থাকবে, স্পঞ্জি অস্থি ভিতরে থাকে, বাইরের দিকে থাকে আমাদের নিরেট অস্থিগুলা। তাহলে এটাও ভুল, লিগামেন্ট। ইয়েস, এটাই কারেক্ট আনসার। একদম লাস্ট মাথায় যেটা থাকবে এই যে মাথাটুকু হলো আমাদের লিগামেন্ট। তাহলে এই পার্টটুকু হচ্ছে লিগামেন্ট। চিত্রের এক্স অংশ নিচের কোনটি? এটা আসলে চিত্র একদম হুবহু ওই চিত্রটা আঁকার চেষ্টা করবা, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু সাইনোভিয়াল অস্থি সম্পর্কে আসতে পারে। সাইনোভিয়াল অস্থি সন্ধি সম্পর্কে আসলে দেওয়ার মতো খুব বেশি জিনিস থাকে না। এই যে আমি একটা ফ্লোচার্ট দেখাইছিলাম, এবং ফ্লোচার্টের মধ্যে তো আসলে খুব বেশি জিনিসও ছিল না। দুইটা এক্সাম্পল ছিল, একটা বল সকেট আর একটা ছিল কবজা সন্ধি। কারণ কবজা সন্ধির এক্সাম্পল লিখবা, বল সকেটের এক্সাম্পল লিখবা, সংজ্ঞা লিখবা, খুব বেশি লাইন আসলে হয় না। তো এই চিত্রটা যদি তুমি শিখে যাও এবং পরীক্ষা আনসার করতে পারো, তাহলে তোমার মার্ক বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই চিত্রটা আসলে অনেকবার অনেক পরীক্ষায় কিন্তু আসছে। সো এই চিত্রটা তুমি আনসার করার চেষ্টা করবে, এই চিত্রটা ড্র করা শিখবা। লিগামেন্ট বয়স্কদের ক্ষেত্রে চিত্রের ওয়াই অংশে অস্থি সন্ধি শক্ত হয়ে যেতে পারে, সন্ধি নাড়াতে সমস্যা হতে পারে, প্রদাহ ব্যথা হতে পারে। আমরা অপশন প্রশ্নে কি আছে না দেখেও বলতে পারি যে এখানে আনসার 1 2 3 হবে, তাই না? কারণ সবগুলাই একই ধরনের বৈশিষ্ট্য। যদি হয় তাহলে সবগুলাই হবে, নয়তো কোনোটাই হবে না। যেহেতু কোনোটাই হবে না এরকম কোনো অপশন নাই, আমাদের 1 2 3 এমনি হয়ে যায়। দেখো আমরা একটু এখানে দেখি কি আছে। বয়স্কদের ক্ষেত্রে চিত্রের ওয়াই অংশ, ওয়াই অংশ বলতে আসলে কি বোঝাচ্ছে? অস্থির কথা বোঝাচ্ছে। অস্থির মাথায় একদম অস্থি সন্ধি, টোটাল এই ফিগারটার কথাই বলা হয়েছে। অর্থাৎ সাইনোভিয়াল অস্থি সন্ধি এই ফুল জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে সাইনোভিয়াল অস্থি সন্ধি মানে অস্থি সন্ধি শক্ত হয়ে যেতে পারে, সন্ধি নাড়াতে সমস্যা হতে পারে, প্রদাহ ব্যথা হতে পারে। কখন? যখন বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসটা হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত ছিল আসলে আমাদের এমসিকিউ কোয়েশ্চেনগুলো। এরপরে আসি আমরা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, এখানে দেখো অস্থিবন্ধনী বা লিগামেন্ট কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। সো যখন তোমাদের এইভাবে জ্ঞানমূলক প্রশ্ন আনসার করতে বলবে, অবভিয়াসলি এখানে তো তোমার পুরো লাইনটা লিখতে হচ্ছে। যখন বাংলা বা অন্য কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে অনেক সময় চায় যে কত প্রকার বা কি কি, তোমরা একটু ফুল লাইনটা কমপ্লিট করার চেষ্টা করবে, এতে টিচারের ইমপ্রেশনটা ভালো হয়। ঠিক আছে? মানে ধরো 1 মার্কের কোয়েশ্চেন দেখে এখানে আমি তো একই পাবো, এত বেশি কিছু লেখার তো দরকার নাই। এই জন্য হচ্ছে আমি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে আনসারটা শেষ করে ফেললাম। এতে কিন্তু তোমার এখানে হয়তো টাইমটা সেভ হইলো, টাইমটা সেভ করে হয়তো তুমি গ নাম্বারে আরও একটা লাইন বেশি লিখতে পারবা, কিন্তু তোমার যে টিচারের যে একটু ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল, সেই জন্য ওই গ নাম্বারে 1 লাইন বেশি লেখার ফলে কোনো আসলে লাভটাই তোমার হবে না আলটিমেটলি। সো এই জন্য ক নাম্বারের ক্ষেত্রে হোক, মানে ধরো তোমার এখানে 1 মার্কও তুমি পাবা, যে 1 শব্দে আনসার দিবে সেও মানে তোমার 1 মার্কই পাবে। যে তোমার অনেক বড় করে আনসারটা লিখবে, বড় করে বলতে 2 3 লাইন না, 1 লাইনের মধ্যে, যেমন ডেফিনেশন আর কয় লাইন লেখা যায়, 1 লাইনে লিখবা। কিন্তু এখানে তোমার অবভিয়াসলি আনসারটা একদম ফুল লাইনে, মানে যা চাইছে একদম মানে ইলাবোরেটলি লেখার চেষ্টা করবা 1 লাইনের মধ্যে। আচ্ছা, এখন অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলতে কি বোঝায়? এখানে প্রথমত যে কথাগুলো মানে ডেফিনেশনের মধ্যে তোমার যে কথাগুলো থাকতে হবে, এই কথাগুলো আমি এখানে বলবো, জাস্ট বাকিগুলো তুমি নিজের মতো সাজাই নিবা। তোমার আনসার তো মডেল টেস্ট বইয়ের মধ্যে লেখাই আছে, যেসব পয়েন্টের দিকে তোমার ফোকাস রাখতে হবে আমি জাস্ট ওই পয়েন্টগুলো একটু মেনশন করে দিব। অস্থিবন্ধনী বা লিগামেন্ট, এখানে তোমার নাম্বার 1 যে কথাটা না লিখলে তোমার এই প্রশ্নের আনসার 0 পাবা, এটা হলো অস্থির সাথে অস্থিকে কানেক্ট করে। অস্থির সাথে অস্থিকে সংযুক্ত করে। ওকে, সেকেন্ডলি আরেকটা কথা লিখবা, সেটা হলো শ্বেততন্তু পিত্ততন্তু নিয়ে গঠিত।
আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো, ইলাস্টিন প্রোটিন নিয়ে গঠিত। তোমরা কিন্তু মানে আমি পয়েন্ট যেভাবে লিখে দিচ্ছি ওই পয়েন্ট হিসেবে লিখবা না, একটা লাইনে লেখার চেষ্টা করবা, কিন্তু যে পয়েন্টগুলো অ্যাড করতে হবে সেগুলো আমি বলছি। তাহলে ইলাস্টিন প্রোটিন নির্মিত। তাহলে আমার মনে হয় যে অস্থি বন্ধনী বা লিগামেন্ট সম্পর্কে যদি 1 মার্কে কোয়েশ্চেন আসে, তোমরা যদি 3টা কথা এক লাইনে অ্যাড করে দিতে পারো, তাহলে আনসার এখানে কাটার তো কোনো সুযোগই নাই, উল্টা টিচারের আসলে ইমপ্রেশন অনেক ভালো হবে। পূর্ণ সচল অস্থিসন্ধি কাকে বলে? পূর্ণ সচল অস্থিসন্ধি বললে প্রথমে কথাটা আনবা যে সাইনোভিয়াল অস্থিসন্ধি, সাইনোভিয়াল অস্থিসন্ধির কথাটা আনবা। তাহলে যে অস্থিসন্ধিকে তুমি সব দিকে নাড়াতে পারবা বা সব দিকে নাড়াতে না পারো, আচ্ছা পূর্ণ সচল অস্থিসন্ধি বলছে, তাহলে সব দিকে, যে অস্থিসন্ধিকে সম্পূর্ণভাবে নাড়ানো যায় কথাটা অ্যাড করে দিতে পারবা। তাহলে যে অস্থিসন্ধিকে নাড়ানো যায় এই কথাটা লিখবা, সাথে সাথে সাইনোভিয়াল অস্থিসন্ধি যে বলা হয় এগুলাকে, সাইনোভিয়াল অস্থিসন্ধি কথাটা মেনশন করে দিবা। এটা একটা পয়েন্ট, সাথে হচ্ছে সাইনোভিয়াল, এটা আরেকটা পয়েন্ট। অস্থিসন্ধি বলতে কি বুঝো? যে হচ্ছে অস্থির সাথে অস্থিকে কানেক্ট করে, দুটি অস্থির কানেক্টর। ডেফিনেশন তো তোমার বই লেখাই আছে, তোমার যে পয়েন্টগুলো মিস করা যাবে না সেই পয়েন্ট আমি লিখতেছি। অস্থি কি? অস্থির মধ্যে অবভিয়াসলি ভ্রূণের মেসোডার্ম হতে উৎপত্তি, এটা লিখতে হবে, এবং যোজক টিস্যুর ভিন্ন রূপ। মেসোডার্মে কথা আনবা, যোজক টিস্যুর ভিন্ন রূপ এই কথাটা আনবা, পেরিওস্টিয়াম দ্বারা আবৃত এই কথাটা আনবা, এক মার্কের জন্য এতটুকু লিখলে হয়। এর পাশাপাশি তুমি কোষের কথাও আনতে পারো, যে অস্টিওব্লাস্ট অস্টিওসাইট থাকে। টেন্ডন কি? টেন্ডন কিসের সাথে কিসের কানেক্ট করে? টেন্ডন হচ্ছে পেশি ও অস্থির মধ্যে কানেকশন। পেশির প্রান্ত, এই কথাটা মেনশন করতে হবে যে পেশির প্রান্ত, সাথে হচ্ছে পেশি ও অস্থির কানেক্টর। পেরিকন্ড্রিয়াম, পেরি মানে হচ্ছে চারপাশে, কন্ড্রিয়াম মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে পেরিকন্ড্রিয়াম বলতে কি বোঝায়? পেরিকন্ড্রিয়াম বলতে বোঝায় তরুণাস্থির আবরণ। এখানে আসলে এক লাইনের বেশি কিছু লেখার সুযোগ নাই। আর্থ্রাইটিস কাকে বলে? আর্থ্রাইটিস, আইটিস মানে বুঝতেছো যেটা প্রদাহ হবে, অস্থির প্রদাহকে আর্থ্রাইটিস বলা হয়। অস্থি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় বিজ্ঞানে ওটাকে আর্থ্রোলজি বলা হয়। তাহলে আশা করি এই জিনিসটা এখন বুঝবা যে আর্থ্রাইটিস মানে অস্থির প্রদাহ, এই কথাটা তোমার মেনশন করতেই হবে। এর বাইরে আসলে অনেক কিছু লেখা যায় যেটা তোমাদের বই আছে, যে কথা অবশ্যই মাস্ট ইনশিওর করতে হবে যে তুমি লিখছো এগুলো হচ্ছে এগুলো। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? তাহলে এখানে লিখবা যে পূর্ণ সচল অস্থিসন্ধিগুলা, এবং সাথে এটার এক্সাম্পলটাও দিয়ে দিবা, অর্থাৎ বলকোটর আর কবজি সন্ধি যেটা। অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট মানে বুঝতেছো অস্থি কোষ, এবং ব্লাস্ট মানে বোঝায় অপরিণত, অপরিণত অস্থি কোষ, এই কথাটা মেনশন করতে হবে। আশা করি আমাদের জ্ঞানমূলক যেসব কোয়েশ্চেন আছে, জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো আমাদের সলভ করা ভালোভাবে হয়েছে। তো এমসিকিউ এবং জ্ঞানমূলক আসলে আমরা সবগুলাই সলভ করেছি আমাদের বইয়ের মধ্যে যা কিছু ছিল। এবার আসি আমরা কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি।
তো অনুধাবনমূলক কোয়েশ্চেন যথারীতি আমি হচ্ছে তোমার কি কি পয়েন্ট লিখতে হবে বা কিভাবে কোয়েশ্চেনটাকে তুমি সাজাবা, কিভাবে প্রেজেন্ট করলে টিচার খুশি হবেন, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কাঁধের সন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয় কেন? কাঁধের অস্থিসন্ধি বলতে কোনটা বোঝায়? শোল্ডার জয়েন্টের কথা। আচ্ছা, তুমি হচ্ছে এখানে কাঁধের সাথে শোল্ডার জয়েন্ট কথাটা মেনশন করবে, তাহলে টিচার ইমপ্রেশন ভালো হবে। কাঁধের কথা গেল। সন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয় কেন? প্রথমে যে কাজটা করতে হবে, এখানে সাইনোভিয়াল অস্থিসন্ধির ডেফিনেশন লিখবা, ডিফাইন করবা আগে সাইনোভিয়াল অস্থিসন্ধি কি। এবং তুমি কি জানো কাঁধের সন্ধি যেটা কোন ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি? বল এবং কোটর। তাহলে বল এবং কোটর কেন বলা হচ্ছে? বল ও কোটর অস্থিসন্ধি। এটাকে ডিফাইন করবা। দেন তুমি বলবা যে কাঁধকে আমরা সব দিকে নাড়াতে পারি, সেই জন্য এটা হচ্ছে বল ও কোটর টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই তো গেল কেন। এর পাশাপাশি তুমি চাইলে এই অস্থিসন্ধির ফিগারটাও দিয়ে দিতে পারো, তাহলে টিচারের ইমপ্রেশনটা ভালো হবে। আচ্ছা, আমরা যেহেতু বলতেছি বল এবং কোটর টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এখানে বলকে আর কোটরকে এটাও তোমাকে একটু মেনশন করে দিতে হবে। বল হলো এখানে হিউমেরাস, কোটরকে ভাই এখানে কোটর হলো স্ক্যাপুলা। স্ক্যাপুলার মধ্যে এই বলটা যাতে ঢুকতে পারে, হিউমেরাসটা তোমরা সত্যিকারে দেখছো কিনা আমি জানি না, তো হিউমেরাসের যে মাথা আছে এটা হচ্ছে গোল, এই গোলটা যাতে ঢুকতে পারে এই জন্য এখানে একটা গহ্বর আছে যেটার নাম গ্লিনয়েড গহ্বর, মনে রাখতে হবে না। তো এই গহ্বরটার মধ্যে হিউমেরাসের মাথাটাকে ঢুকাইতে হয়, তো এই জন্য হচ্ছে যেটা ঢুকাইতে হয় সেটা হচ্ছে বল। যেখানে ঢুকানো হয় এটা সকেট, যেমন আমরা যে সকেটের মধ্যে আমরা চার্জ দিই, চার্জারটা সকেটের মধ্যে ঢুকাই, যেটাতে ঢুকাই সেটা হচ্ছে আমাদের সকেট। তাহলে সকেট হচ্ছে স্ক্যাপুলা, সকেট মানে হচ্ছে কোটর বাংলা। এই তো এই কথাগুলো যদি মেনশন করতে পারো তাহলে এনাফ কাঁধের সন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয় কেন এটা প্রুফ করার জন্য। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা শেষ। তারপর দেখি হাতের কনুইকে দরজার কবজার সাথে তুলনা করা হয়েছে কেন। এখানে যেটা করবা, এখানেও সেম, প্রথমে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের ডিফাইন করবা। এখানে ফিগারটা আসলে খুব বেশি যে প্রাসঙ্গিক হয় তা না, তবে ফিগারটা দিলে হয়তো টিচার ভালো লাগতে পারে। সেকেন্ডলি কবজা সন্ধির কথা এখানে আনবা। কবজা সন্ধি কেন ডিফাইন করবা যে একদিকে ঘোরানো যায়, একদিক। আচ্ছা, যেহেতু আমরা কনুইকে একদিকে ঘোরাতে পারি, এটাও লিখতে পারো যে আমরা বাইসেপস এবং ট্রাইসেপসের মাধ্যমে একদিকে ঘোরাতে পারি, অর্থাৎ ফ্লেকশন ও এক্সটেনশন করতে পারি। কথাটা যদি মেনশন করতে পারো তাহলে খুবই ভালো হয়। ফ্লেকশন আর এক্সটেনশন। তোমাদের বইয়ে বাংলা আছে যে সংকোচন আর স্লথন, এর চেয়ে কি এটা বেশি সহজ না? ফ্লেকশন এক্সটেনশন, মানে এক্সটেন্ড করে দিছো, তাহলে ফ্লেকশন আর এক্সটেনশন এই কথাগুলো যদি মেনশন করতে পারো যে কবজা কি ধরনের মুভমেন্ট ঘটায়, তাহলে মোটামুটি আমাদের হাতের কনুইকে দরজার কবজার সাথে তুলনা করা হয়েছে কেন বুঝতে পারবা। থার্ডলি আসি, অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা কেন বলা হয়? আচ্ছা, অস্থির সব জায়গা কিন্তু না। আমরা যখন এমসিকিউ সলভ করছিলাম তখন কিন্তু ভাই বলছিলাম যে অস্থির যে তোর অস্থি মজ্জা আছে বা বোন মেরু আছে, মানে অস্থি মজ্জার ইংলিশটা হচ্ছে বোন মেরু আর কি। সো অস্থির যে বোন মেরু আছে, এই বোন মেরুর মধ্যে রক্ত উৎপন্ন হয়। কোন রক্তগুলা? সব ধরনের রক্ত উৎপন্ন হয়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। সো মেইনলি আসলে লোহিত রক্তকণিকার কথা কনটেক্সটটা বেশি আলোচনা করা হয়, কারণ আমাদের আসলে যে টোটাল ব্লাড আছে, টোটাল রক্ত, এগুলোর মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক অনেক বেশি বাকি আদার্সগুলোর তুলনায়। সো আমরা যদি বলি যে বোন মেরু আসলে রক্ত উৎপাদনের কারখানা বলা হয়, আমরা যদি একদম টাইম ফ্রেম এবং কোথায় থেকে কোন কোন অস্থি থেকে উৎপন্ন হয় এই জিনিসটা মেনশন করতে পারি তাহলে খুবই ভালো হয়। তাহলে এটার জন্য আমি একটা নতুন স্লাইড নিই। বোন মেরু বা অস্থি মজ্জা। এখান থেকে রক্ত উৎপাদনের কারখানা বলতেছে, রক্ত উৎপাদন
কথায় বলে রক্তকণিকা উৎপাদন, আমরা এটা বলতে পারি রক্তকণিকা উৎপাদন। জন্মের একদম শুরুতে অর্থাৎ ভ্রূণাবস্থায় প্রথমে রক্ত উৎপাদন শুরু হয় কুসুমথলি থেকে, তার পরবর্তীতে যকৃৎ থেকে 5 মাস পর্যন্ত এইভাবে যায়। তার পরবর্তীতে আমাদের শুরু হয় এই বোন মেরু। তখন থেকেই আমাদের লোহিত রক্তকণিকা শুরু, মানে লোহিত রক্তকণিকা ছাড়াও মানে বাকি যে রক্তগুলো আছে সবগুলাই বোন মেরু থেকে উৎপত্তি হওয়া স্টার্ট করে। তো বোন মেরু থেকে উৎপত্তি হওয়া স্টার্ট করে, তাহলে আমরা লিখতে পারি ভ্রূণাবস্থায় বোন মেরু থেকে স্টার্ট হয়। আমরা যখন জন্ম নেই, জন্ম নেওয়ার পর থেকেও আমাদের যখন একদম ছোট বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে একটু বড় হলাম, শৈশব গেল, কৈশোর গেল, আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 18 বছর বা ধরো 20 বছর ওই টাইপের বয়স, মানে সবসময় আসলে 18 বছরই বলা হয়, তো আমরা 18 বছর বলতে পারি। শিশু অবস্থায় এটা বলতে পারি যে বোন মেরু থেকে তৈরি হয়। তারপর শৈশব কৈশোর গেল, কৈশোর অবস্থায় এখান থেকে তৈরি হয়। যখন 18 বছর হয়ে যায়, 18 বছর পরে আমাদের বোন মেরু থেকেই তৈরি হয়। তাহলে আমি এত ঘোরাচ্ছি কেন বারবার? এই যে বোন মেরু থেকে তৈরি হয়, সব বোন মেরু না, কিন্তু বোন মেরু দুই প্রকার আছে। লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়, ঠিক আছে? লাল অস্থিমজ্জা আমাদের লোহিত রক্তকণিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো, অনুচক্রিকা বলো, এইগুলা উৎপাদনে হেল্প করে। আচ্ছা, লাল অস্থিমজ্জা আসলে এই অবস্থায় সব বোন থেকে পাওয়া যায়। যখন 18 বছর বয়স হয়ে যাব তখন পাওয়া যাবে করোটিতে, পরশুকা, স্টারনাম, কশেরুকা, মানে বুকের যে অস্থিগুলো আছে। কশেরুকার পরে হচ্ছে তোমার হিউমেরাস এবং ফিমারের মস্তক। হিউমেরাস আর ফিমারের মস্তক। তো এখানে হচ্ছে সব বোন থেকেই পাওয়া যায়, এখানেও সব বোন থেকেই পাওয়া যায়, এখানেও সব বোন থেকেই পাওয়া যায়। এখানে শুধুমাত্র এই করোটি ও স্টারনাম, পরশুকা, কশেরুকা, হিউমেরাস, ফিমারের মস্তক, এই বোনগুলা থেকে 18 বছরের পর থেকে এখান থেকে শুধুমাত্র রক্তকণিকা উৎপন্ন হয়। তুমি যদি এই কথাগুলো মেনশন করতে পারো, টিচার শুধুমাত্র 2 দিবেন না, বরং পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে ওই কোয়েশ্চেনে আরো বেশি মার্ক দিতে। ওকে, তাহলে আমাদের এখানে আসলে অনুধাবন যে কোয়েশ্চেনগুলো ছিল আমাদের সলভ করা শেষ হয়ে গেল। এরপর আসি আমরা এখন সৃজনশীল কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। মানব দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে চিত্র এক্স এবং চিত্র এক্স এর পি এবং কিউ অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উক্তিটি বিশ্লেষণ করো। এই কোয়েশ্চেনের জন্য আমার কিন্তু চিত্র ওয়াই এর কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু চিত্র ওয়াই কেন দেওয়া হয়েছে? আমরা যেহেতু এটা একটা সৃজনশীল হিসাবে ছিল, আমরা জাস্ট পিকটা কালেক্ট করছি, জাস্ট যেখানে আমাদের এই অধ্যায়ের কোয়েশ্চেনটা প্রয়োজন হবে। সো আমরা জাস্ট ঘ নাম্বারটা নিয়েছি, ঘ নাম্বারে হয়তো চিত্র ওয়াই নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল। এরপর আসি ঘ নাম্বারে, চিত্র এক্স এর মধ্যে পি আর কিউ অংশ। পি বলতে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? পি বলতে বাইসেপস পেশিকে বোঝাচ্ছে। তুমি প্রথমে লিখবা যে এক্স, এখানে পি বলতে বাইসেপস পেশি, একদম স্পেসিফিক করে লিখবা। বাইসেপস পেশিও তো পেশি। তোমার আসলে যখন একদম স্পেসিফিক আনসার তুমি জানো যে এটা হচ্ছে পেশি, বাইসেপস পেশি, কোনটা স্পেসিফিক কোনটা অ্যাকুরেট, এখানে বাইসেপস পেশিটা অ্যাকুরেট। সো তুমি এখানে বাইসেপস পেশি লিখবা। লেখার পরে তুমি এখানে পেশি এবং অস্থির যে ভূমিকা সেটা লিখতে পারো। তাহলে অ্যাকুরেট আনসার জানা থাকলে অবশ্যই আমরা অ্যাকুরেট আনসারটাই লিখবো। কিউ এর মধ্যে, কিউ অংশ বলতে কি বোঝায়? হিউমেরাস বোঝায়। এই যে তুমি অংশটা ডিটেক্ট করলা, কোনটা কি জিনিস, এটার জন্য তুমি পরীক্ষায় পাবা 1 মার্ক। আচ্ছা, বাইসেপস পেশি কি একটা পেশি? হিউমেরাস কি একটা বোন? এখন বাইসেপস পেশি আর হিউমেরাস মানে অর্থাৎ অস্থি আর পেশি, তাহলে চিত্র এক্স বলতে অস্থি ও পেশি বোঝাচ্ছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উক্তিটি বিশ্লেষণ করো। এখানে কি কাজ করবা? এখানে বাইসেপস পেশি এবং হিউমেরাসের মধ্যে এই যে কোরিলেশনটা,
এটা একটু বর্ণনা করতে হবে। যেমন বাইসেপস পেশি দুইটা কথায় দুইটা হেডিংয়ে লিখবা। একটা হচ্ছে আমরা যখন হাতকে ভাঁজ করতে যাই, মানে হাত তো আর ভাঁজ করি না, মানে কনুইকে যখন ভাঁজ করতে যাই, কনুইকে যখন ভাঁজ করতে যাই তখন কি কাজ হয়? তখন বাইসেপস পেশিটা সংকুচিত হয়, ট্রাইসেপস পেশিটা প্রসারিত থাকে। তো বাইসেপস পেশিটা তখন কাজ করতেছে, তখন কি হয়? রেডিয়াস আলনা হিউমেরাসের কাছে চলে আসে। এই কথাবার্তাগুলা লিখতে হবে। তাহলে কিভাবে লিখবা? একটা হলো আমরা হাতের যখন কনুই ভাঁজ করি, কনুই ভাঁজ করি, আরেকটা হলো কনুইকে প্রসারিত করি। টার্মগুলো লিখে দিতে পারো। একটা হচ্ছে ফ্লেকশন আর একটা হলো এক্সটেনশন। তো ফ্লেকশনের জন্য কাজ করতেছে আমাদের বাইসেপস পেশি, আর এক্সটেনশনের জন্য কাজ করে আমাদের ট্রাইসেপস পেশি। তাহলে বাইসেপস পেশি কনুই ভাঁজ করার সময় সংকুচিত হয়, বাইসেপস পেশি কনুই প্রসারিত করার সময় বা কনুইকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার সময় আমাদের কি কাজ করবে? কনুইটা একদম নর্মাল অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো সংকুচিত হবে না। সংকুচিত যদি না হয় তখনই আসলে প্রসারণ বলা হয়। ঠিক আছে? সংকোচন অনেক অ্যাক্টিভলি কাজ করতে হয়। আর যখন ধরো তুমি সংকোচন করতেছো না, অর্থাৎ হাত কিভাবে রেখে দিছো, হাতে কোনো কষ্ট হচ্ছে, কোনো শক্তি দিতে হচ্ছে না, তাহলে আমরা আসলে সংকোচন যেখানে অ্যাবসেন্ট ওইটাই আসলে রিল্যাক্সেশন বা প্রসারণ বা স্লথন। আচ্ছা ঠিক আছে, কোনোই ভাঁজ আর হচ্ছে কোনোই প্রসারিত, এই জিনিস দুইটা এক্সপ্লেন করবা, দুইটার জন্য আসলে 1-1-2 মার্ক থাকবে। এর পাশাপাশি তোমরা হচ্ছে একটু বর্ণনা দিতে হবে, যেমন অস্থি আর পেশি। এখানে অস্থির কি ভূমিকা? অস্থির ভূমিকা কি? অস্থি এখানে কাঠামো গঠন করে দিচ্ছে। অস্থি আগে কাঠামো গঠন করে দিচ্ছে, তার পরবর্তীতে পিয়ার কি অর্থাৎ পেশি সেখানে আবরণ দিচ্ছে। তাহলে অস্থিটা হলো কাঠামো দেয়, পেশিটা হলো আবরণ দেয়। পেশিটা হলো আবরণ দেয়। এই জিনিসগুলো একটু যত ভালো গোছায় লিখতে পারবা তত আসলে বাকি 1 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। এবং এখানে যদি তোমরা চিত্রটা ভালো করে এঁকে দিতে পারো, অর্থাৎ বইয়ে কিন্তু দুইটা চিত্র আছে, একটা হচ্ছে কনুই ভাঁজ করার জন্য আর একটা কনুই প্রসারিত করার জন্য। এই দুইটা ফিগার যদি এঁকে দিতে পারো তাহলে আসলে 4-এ 4ই পাওয়া সম্ভব। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোয়েশ্চেন আমরা একটু দেখি, চিত্র এ এর গঠন বর্ণনা করো। আচ্ছা, চিত্র এ বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? এখানে বাইসেপস পেশিকে বোঝাচ্ছে। বাইসেপস পেশির তো গঠন পারি না ভাইয়া। বাইসেপস পেশি যদিও না পারো, কিন্তু তোমরা তো অন্তত পেশির গঠন তো পারো। তাহলে আমরা আসলে এর গঠন বলতে পেশির গঠনটা দিয়ে দিব। পেশির গঠন, পেশি কি আমরা ঐচ্ছিক পেশি দিব নাকি অনৈচ্ছিক পেশি দিব নাকি কার্ডিয়াক পেশি দিব? দেখো বাইসেপস পেশি নিজে কি একটা ঐচ্ছিক পেশি, তাহলে ঐচ্ছিক পেশি দিতে হবে। 3টা টাইপ লেখার কোনো মানে নাই। আচ্ছা, ঐচ্ছিক পেশি লিখলাম, আমার এখানে অবশ্যই চিত্র আঁকতে হবে। কোন চিত্রটা? এই যে একটা চিত্র থাকে বইয়ের মধ্যে, এরপর হচ্ছে তোমার এখানে ডোরা কাটা থাকে, এরা কিন্তু শাখান্বিত না। এই টাইপের কিছু কথাবার্তা লিখে দিবা। তোমরা হচ্ছে অস্থির এখানে পেশির যে চিত্রটা আছে চিত্রটা লাগবে। এর পরবর্তীতে আসি, এখানে পেশির যে বর্ণনা আছে, এই যে তোমরা ডিটেক্ট করতে পারলা কোনটা কি বাইসেপস পেশি ঐচ্ছিক পেশি, এটার জন্য 1 মার্ক পেয়ে যাবা। চিত্রের জন্য যেহেতু গঠন চেয়েছে, পরীক্ষায় গঠন চাইলে চিত্র দিতে হয়, এবং এটা শুধুমাত্র কার্টিসি না, এটা বলতে পারো যে মানে বাধ্যতামূলক, অব্লিগেটরি, কার্টিসি না এখানে। তো গঠন যেহেতু চেয়েছে অবশ্যই চিত্র দিবা। পাশাপাশি পেশির যে বর্ণনাগুলো আছে, যেমন পেশির যে সাইটোপ্লাজম আছে সেটা কি বলা হয়? সার্কোপ্লাজম। পেশির যে আবরণ আছে, আবরণের নাম হচ্ছে সার্কোমিয়ার। পেশির এককের নাম কি? অ্যাক্টিনোমায়োসিন। একক। অ্যাক্টিনোমায়োসিন মিলে তৈরি হয় মায়োফাইব্রিল। এই যে টার্মগুলো লিখতেছি না, এই টার্মগুলো যদি ঠিকমতো লিখতে পারো তাহলে, এবং হালকা পাতলা একটু বর্ণনা তোমরা দিতেই পারবা। মায়োফাইব্রিলের কথাটা লিখবা। সাথে হলো তোমার এখানে যে কি ধরে মানে পেশি কোথা থেকে উৎপন্ন হচ্ছে, মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে, পেশি হচ্ছে একটা যোজক টিস্যু, এই যে কথাবার্তা আছে। এবং এর পাশাপাশি এখানে কত পার্সেন্ট পানি থাকে? 75% পানি থাকে। এছাড়া তোমরা যদি পারো যে ফেসিকুলাসের কথাবার্তা, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, এগুলো যদি লিখতে পারো
এটা মূলত আসলে দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনা, পেশির গঠনটা ওখানে মূলত ভালোভাবে আলোচনা করা আছে। তো আমরা জাস্ট এই জিনিসটা লিখে দিব। পাশাপাশিটা যেহেতু ঐচ্ছিক পেশি, সো সেদিক থেকে এটা নড়াচড়া করতে পারে, হারাহারি, রোড়াযুক্ত, এই জিনিসগুলো তোমরা লিখতে পারবা। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ যে গ নাম্বার এই যে কোয়েশ্চেনটা কিভাবে আনসার করতে হবে। এরপর আসি চিত্রের উদ্দীপকে উল্লিখিত এক্স অংশের গঠন বর্ণনা করো। এক্স বলতে এখানে বোঝাচ্ছে অস্থি, সাইনোভিয়াল অস্থিসন্ধি। কেন সাইনোভিয়াল অস্থিসন্ধি? কারণ এই যে দেখো এখানে আছে হিউমেরাস, এটা কি হিউমেরাস, এটা এখানে যেহেতু দুইটা দিছে, দুইটা দেখে আমরা এমনিতে বুঝতেছি একটা রেডিয়াস একটা আলনা। এটা হলো হিউমেরাস। তো হিউমেরাস, রেডিয়াস আলনা, মাঝখানে কি? মাঝখানে হচ্ছে কনই। আর এই কনইটা কোন ধরনের অস্থিসন্ধি? কবজা অস্থিসন্ধি। এবং কবজাগুলা কি ধরনের অস্থিসন্ধি? সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে আমার এই যে এক্সটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। এটা বোঝার জন্য মানে এটা যে একটা হিউমেরাস, এটা যে রেডিয়াস আলনা, এবং এটা হচ্ছে কবজা সন্ধি একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি, এতটুকু লিখলে তুমি এক পাবা। এবং এক্স আমরা আইডেন্টিফিকেশন করে ফেললাম। এরপর আসি এক্স অংশের গঠন বর্ণনা করো। যেহেতু গঠন চেয়েছে, সুতরাং তোমাকে এখানে চিত্র আঁকতে হবে, সাইনোভিয়াল অস্থিসন্ধির ফিগার আঁকতে হবে। ফিগারটা তোমাকে আমি অলরেডি দেখাইছিলাম যে চিত্র আমাদের এখানে আঁকতে হয়। আচ্ছা, চিত্র আমাদের আঁকতে হয়, এর পাশাপাশি চিত্রের যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনা দিতে হবে। সাইনোভিয়াল অস্থিসন্ধির যে টাইপ আছে, টাইপগুলো সম্পর্কে লিখবা। সাইনোভিয়াল অস্থিসন্ধি, সরল সাইনোভিয়াল অস্থিসন্ধিও আছে, জটিল সাইনোভিয়াল। আমি একটু লিখি কি লিখতে হবে। সরল, জটিল। যখন সরল ধরনের অস্থিসন্ধি ঘটবে, অর্থাৎ মানে দুইটা অস্থি যখন একসাথে অ্যাড হবে একটা অস্থিসন্ধির মাধ্যমে, সেটা হচ্ছে সরল অস্থিসন্ধি। যখন দুইয়ের একাধিক অর্থাৎ তিনটা বা এর চেয়ে বেশি অস্থিগুলো একসাথে অ্যাটাচ হবে, তখন সেটাকে বলা হয় জটিল অস্থিসন্ধি। তাহলে সরল অস্থিসন্ধি হচ্ছে 2 এর জন্য, জটিল অস্থিসন্ধি হচ্ছে 3 বা 3 এর প্লাস। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে সরল অস্থিসন্ধির একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির একটা ক্লাসিফিকেশন পড়া হয়ে গেল। এর পাশাপাশি সাইনোভিয়াল অস্থিসন্ধির তো আরো দুটো ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে কবজা, আর একটা হলো বল এবং কোটর। কবজা আর বল আর কোটর, ঠিক আছে। এই দুইটা অস্থিসন্ধির একটু বর্ণনা দিয়ে দিবা, কবজা কোনটা, বল ও কোটর কোনটা। এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। কিন্তু গঠন যেহেতু বলছে, গঠন মানে সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র রাখতে হবে, এবং চিত্রের মধ্যে যেসব জিনিস আছে, যেমন সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল ফ্লুইড, তারপর হচ্ছে আমাদের তরুণাস্থিটা, লিগামেন্টটা, তারপর হচ্ছে আমাদের যে আর্টিকুলার ক্যাপসুল আছে সেগুলা, এই জিনিসগুলো তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। তাহলে চিত্রটা আমি একটু এঁকে দেখাই। মাইক্রোস্কোপিক চিত্র হচ্ছে জায়গা শর্ট। এটা হচ্ছে তরুণাস্থি, এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড মাঝখানে, এই জায়গাটার নাম হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি বা সাইনোভিয়াল গহ্বর। আচ্ছা, এরপর আসি, এটা যে আমরা আঁকলাম এটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। আর্টিকুলার ক্যাপসুল যার মাধ্যমে আর্টিকুলেশন ঘটতেছে। আর্টিকুলেশন মানে হচ্ছে সংযুক্তি। এরপরে একদম যে এই মাথায়, এগুলো হচ্ছে আমাদের লিগামেন্ট, ঠিক আছে। একটা অস্থির সাথে আর একটা অস্থিকে কানেক্ট করবে, তো এটা হচ্ছে লিগামেন্ট। এখানে হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল, এগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, মাঝখানে থাকে সাইনোভিয়াল ক্যাভিটি, মানে সাইনোভিয়াল ক্যাভিটির মাঝখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এটা হলো তরুণাস্থি, এখানে হলো এখানে হচ্ছে নিরেট অস্থি, এখানে হলো আমাদের স্পঞ্জি অস্থি। আর এই যে আমাদের অস্থির মাঝখানে বোন মেরু থাকবে,
অস্থির মাঝখানে বোন ম্যারো থাকবে না, মানে অস্থি মজ্জা থাকবে। তো অস্থি মজ্জা, এই কথাগুলো তোমরা একটু ক্লিয়ার করে লিখতে হবে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমরা পারবা। এরপর আসি আমরা চিত্রে দেহের এক্স অংশটির কোষের গঠন ভিন্ন কেন? এক্স বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? এক্স বলতে অস্থি বোঝাচ্ছে। তাহলে অস্থির গঠন ভিন্ন কেন এটা বর্ণনা করার জন্য অস্থির গঠন দিয়ে দাও, তাইলেই হয়ে যাবে। তাহলে অস্থির গঠন দিয়ে দিবা। চাইলে একটা অস্থি আঁকাই দিতে পারো হিউম্যারাসেরটা, বা ধরো অস্থি না আঁকাইলো এখানে অসুবিধা নাই, কারণ এখানে আসলে ব্যাখ্যা জিজ্ঞেস করছে, যেহেতু গঠন চায় না সরাসরি। আচ্ছা, তুমি এখানে অস্থির মধ্যে কি কি জিনিস আনবা? একদম অস্থির যা কিছু আদ্যপান্ত জানো, একদম শুরু থেকে একটা প্যারাই আছে তোমাদের বইয়ের মধ্যে, এই অস্থির প্যারাটা লিখে দিতে হবে। ওটা লিখতে একদম যদি পয়েন্ট করে লিখে দিতে পারো তাহলে ভালো হয়। তাহলে পয়েন্ট করে লিখবা যে কোনটা মাতৃকা, মাতৃকা নিয়ে একটু বর্ণনা দিবা। আবরণ যেটা আছে আবরণ নিয়ে একটু বর্ণনা দিবা। কি কি গঠন উপাদান আছে, গঠন উপাদান। এখন এখানে পানি পাবা, পানির পার্সেন্টেজ লিখবা। জৈব উপাদান পাবা, জৈব উপাদানের পার্সেন্টেজ লিখবা, পার্সেন্টেজ আছে, পাশাপাশি জৈব উপাদান হিসেবে কি কি পাওয়া যায় সেটা লিখবা। অজৈব উপাদান পাইবা, অজৈব উপাদান ধরো ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যেগুলো আছে সেগুলোর একটা পার্সেন্টেজ আছে, এবং পার্সেন্টেজের পাশাপাশি কি কি জিনিস পাওয়া যায় এখানে, এই জিনিসগুলো লিখতে হবে। আশা করি এগুলো পারবা। ওকে, তাহলে ক নাম্বার আনসার আসলে আমাদের এতটুকুই, যে অস্থির গঠনটা লিখে দিবা, এবং আসলে অস্থির কি কাজ করে পারলে 2-1 লাইন এড করে দিও। অস্থির যে কাজ কাজ লিখতে বললাম না 1-2 লাইন, যে কাঠামো গঠন করে, ভার বহন করে, এটা হচ্ছে অপশনাল, কিন্তু তোমার আসলে মূল আনসারটা থাকতে হবে। বাকি যে কথাটা বললাম সেটা হচ্ছে একটু ধরো কি বলে কার্টেসি টাইপের একটা জিনিস চাইছে, তো এটা কি ধরনের কাজ করে এটা যদি লিখে দিতে পারো তাহলে ভালো হয়, কিন্তু যদি গঠন না লিখেও কাজ লিখে দাও তাহলে কিন্তু আনসার 0 পাবে। চিত্রে এক্স ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে? আচ্ছা, এখানে দেখো এক্স হলো আমাদের অস্থি, ওয়াই বলতে কি বোঝাইছে? সাইনোভিয়াল জয়েন্ট, তাই তো? তাহলে অস্থি এবং অস্থি সন্ধি কি কাজ করে, কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে, এই জিনিসটা লিখতে হবে। এখন প্রথমে তুমি এখানে যে কাজটা করবা, এখানে আসলে আনসার লেখাটা যথেষ্ট পরিমাণ ডিফিকাল্ট, কারণ কি অস্থির কাজ লিখতে পারবো, এবং অস্থির যে অস্থি সন্ধি আছে অস্থি সন্ধির কাজ লিখতে পারবো, কিন্তু আসলে দেখো এখানে খুব বেশি মার্ক ক্যারি করার কোয়েশ্চেন আছে এরকম না। এক্স আর ওয়াই এখানে হলো আমার আইডেন্টিফিকেশন করলাম, সেটার জন্য 1 পাইলাম, ঠিক আছে। এরপর দেখি অস্থি তো সাইনোভিয়াল অস্থি সন্ধি, যেহেতু আমার লেখার জিনিস খুব বেশি এখানে নাই, সো আমরা চাইলে অস্থি আর সাইনোভিয়াল অস্থি সন্ধির একটু ডেফিনেশনও দিয়ে দিতে পারি। ওকে, এখানে আবার তুমি সাইনোভিয়াল অস্থি সন্ধির চিত্র আঁকাইতে যাবা না, চিত্র তো এখানে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, তাহলে অযথা লিখে কোনো সময় নষ্ট করার কোনো মানে নাই। ওকে, এরপর আসি এক্স গেল ওয়াই গেল, উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে। প্রথমত এখানে তোমার লিখতে হবে অস্থির কথা, অস্থির যে কাজগুলো আছে, ভার বহন করা, তারপর হচ্ছে দেহের কাঠামো গঠন করা, অস্থির কাজ, অস্থির কাজগুলো লিখবা। সেকেন্ডলি অস্থি সন্ধির সংজ্ঞা লিখবা, এবং অস্থি সন্ধির যে 2-1টা কথা আছে, অস্থির সাথে অস্থিকে কানেক্ট করা, এই কথাগুলো লিখবা। অস্থি সন্ধির কাজ। তারপর আসো অস্থি সন্ধির মাধ্যমে, আসলে একটা অস্থি সন্ধি তো পুরাটাই অস্থি সন্ধি, একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে যে কানেক্ট করতেছে, কিসের মাধ্যমে কানেক্ট করতেছে? আনসার হলো লিগামেন্ট। তাহলে তুমি এখন লিগামেন্টের বর্ণনায় চলে আসবা। লিগামেন্ট নিয়ে 2-1 কথা লিখবা, যেটা শ্বেতবর্ণ, ফিততন্তু এগুলো নিয়ে গঠিত ইলাস্টিন প্রোটিন পাওয়া যায়, তারপর লিগামেন্টের কাজ এড করে দিবা। এরপরে এই লাইনটা লিখবা যে কবজা যেরকম আমাদের দেয়ালের যে কবজাগুলো থাকে সেটা যেমন দেয়ালকে আটকে রাখে আমাদের যে মূল কাঠামোর সাথে, সকেটের সাথে, সেই রকম ভাবে লিগামেন্টটা একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে কানেক্ট করে রাখে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা তোমরা লিখে ফেলতে পারবা। তাহলে অস্থির কাজ, অস্থি সন্ধির কাজ, লিগামেন্টের কাজ, 3টাকে তুমি একটু 3 ভাবে লিখে ফেললা, আর সাথে হচ্ছে এটা ডিটেকশন করলা। এই যে 4টা স্টেপে তুমি আনসারগুলো করলা, তার ফলে মানে তার মাধ্যমে তুমি মূলত এখানে আনসারটাতে 4-এ 4 পাওয়ার একটা দাবি রাখো। এরপর আসি মানুষের চলনে এ ও বি এর ভূমিকা বিশ্লেষণ করো। এখানে এ বলতে কি বোঝাইছে?
এ বলতে পেশি বুঝাইছে, বাইসেপস পেশি। তুমি একদম নাম সহ লিখে দিবা বাইসেপস পেশি। বি বলতে বোঝাচ্ছে অস্থি। এখানে যে অস্থিটা আছে সেটা কি? রেডিয়াস আলনা। তোমাকে যেহেতু আইডেন্টিফিকেশনের কথাবার্তা আসছে, সো আইডেন্টিফিকেশন আগে করবে। তুমি এখানে লিখে দিবা যে এটা হচ্ছে এ হলো বাইসেপস পেশি, যা একটা পেশি বা ঐচ্ছিক পেশি। বি একটা অস্থি, বা বি হলো রেডিয়াস ও আলনা, যা অস্থি। তাহলে অস্থি এবং পেশির যে ভূমিকা তা সম্পর্কে তোমাকে এখন আলোচনা করতে হবে। তো অস্থি আর পেশির যে ভূমিকা সেটা কোথায় আমরা অলরেডি আলোচনা করে আসছি। এই যে দেখো বাইসেপস পেশি, কোয়েশ্চেনটা মোটামুটি কাছাকাছি ছিল। আচ্ছা, হুবহু সেম কোয়েশ্চেন মোটামুটি। এই যে এই কোয়েশ্চেনটা বাইসেপস পেশি আর হিউমেরাস ছিল এখানে, ওখানে গিয়ে বাইসেপস আর রেডিয়াস আলনা, মানে ঘুরে ফিরে এক কথায় এই জিনিসগুলো লিখতে হবে। কোনোই ভাঁজ করার ক্ষেত্রে কি হয়, কোনোই প্রসারিত করার ক্ষেত্রে কি হয়, ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা তোমরা আনসার করার চেষ্টা করবা। এই তো, এরপর দেখি আমরা, এখানে হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন। স্লাইড নাম্বারটাও দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্লাইড 2। এরপর দেখি আমরা চিত্র এক্স আর ওয়াই। এখানে এক্স বলতে একটা অস্থিকে লিখে দিছে, তাই তো? চিত্র এক্স দেখে বুঝতেছি যেখানে অস্থি আছে। পি বলতে কি বোঝাচ্ছে? পি বলতে মাসেল বোঝাচ্ছে। আমাদের তো এখানে পি কোনো ভূমিকাই নাই, তো আমরা পি লিখলাম না। চিত্র এক্স মানে অস্থি, চিত্র ওয়াই মানে পেশি, এবং এটা কোন ধরনের পেশি? ঐচ্ছিক পেশি, তো পেশি লিখলাম। চিত্র এক্স ও ওয়াই এর সমন্বিত কার্যক্রম মানবদেহে কি ধরনের ভূমিকা রাখে? এই যে এই জিনিসটা কিন্তু এটাই, তাই না? চলনে ভূমিকা রাখে। কি ধরনের ভূমিকা রাখে? চলনে। এবং এটা হুবহু আমাদের এই প্রিভিয়াস স্লাইড যে 2 ছিল ওই কোয়েশ্চেনটার আনসারই মিলে যায়। তাহলে প্রিভিয়াস স্লাইড 2, ওইভাবে যেভাবে আনসার করেছিলাম এইভাবে প্রত্যেকটাতে এইভাবে আনসার করব। এরপর আসি, এই তো আমাদের হচ্ছে এই অধ্যায়ের যাবতীয় যা কিছু কোয়েশ্চেন ছিল মোটামুটি দেখানো হয়ে গেছে। এমসিকিউ যতগুলো কোয়েশ্চেন ছিল আমাদের কোয়েশ্চেন ব্যাংকে সবগুলো কোয়েশ্চেন দেখিয়েছি, জ্ঞানমূলক প্রত্যেকটা কোয়েশ্চেন দেখানো হয়েছে। এর পাশাপাশি সৃজনশীল যতগুলো তোমাদের একটু প্রবলেম হতে পারে বা বিভিন্ন টাইপের যে ভেরিয়েন্ট আছে এই কোয়েশ্চেনগুলো দেখানো হয়েছে। আশা করছি তোমাদের ক্লাসটা উপকৃত করবে। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।